হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আজকে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সের 7th ক্লাসটা। সো আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই এর মধ্যে জয়েন করে ফেলেছেন। ইনশাআল্লাহ অন্যরাও কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন। তো সবাই ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? একটু জানাবেন। আর সবাই কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন কাইন্ডলি। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে জয়েন করেছেন মাসুদ রানা ভাইয়া, ইশরাফিল ভাইয়া, জান্নাতুল আপু, ফিরোজ আহমেদ ভাইয়া এন্ড ইয়াসিন ভাইয়া জয়েন করেছেন। সো আজকের টপিকস নিয়ে ক্লাসটা আমরা শুরু করে দিব কিছুক্ষণের মধ্যেই। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যে টপিকস গুলো ডিসকাস করেছিলাম সেগুলোর মধ্যে ছিল অন্যতম আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস, বাজেট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং কিছু অ্যাডভান্স জার্নাল এন্ট্রি এবং আদার লেজার এন্ট্রি গুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। ইভেন লাস্ট ক্লাসে আমরা কিছু ক্লোজিং আহ ম্যাম, একটু বলতে চাচ্ছিলাম ষষ্ঠ ক্লাসের ভিডিও লিংকটা আমি পাইনি। অ্যাকচুয়ালি কি আমি পাইনি না অন্য সবাই পাইনি? আমি একটু মানে আসলে বিষয়টা একটু ছিলাম ওই দিন ক্লাসে অফিসের কারণে লেট হয়ে গিয়েছিল। একটু কাইন্ডলি জানাবেন যে লিংকটা কি শেয়ার করা হয়েছিল কিনা। না মোহাম্মদ ফিরোজ ভাইয়া, আমি আজকেও চেক করেছি স্কিল জবস থেকে। আজকের ক্লাসটা আর গত ক্লাসটা আমি দিদার ভাইকে রিকোয়েস্ট করবো সব দুটো ক্লাসই যাতে ঠিক মতো শেয়ার করা হয়। আমি চেক করেছিলাম কিছুক্ষণ আগেও, গত ক্লাসটা আপলোড করা হয়নি। সো অবশ্যই যেহেতু আজকে শনিবার, আজকে অফিসিয়াল ডে, তো অবশ্যই আজকে এবং কালকের মধ্যে ইনশাল্লাহ গত ক্লাসের ভিডিওটা সহ আজকের ভিডিওটা আপলোড করে দিবেন স্কিল জবস থেকে, ঠিক আছে? জি জি, সো থ্যাংক ইউ। গত ক্লাসের ভিডিওটা এখনো আপলোড করা হয়নি, প্রবাবলি টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে। সো যাই হোক, সো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর গত ক্লাসটাতে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে যেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, সেগুলো যে টপিকস গুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেগুলো আমি অলরেডি আপনাদের ড্রপ বক্সে আপলোড করে দিয়েছি। সো ড্রপ বক্সে 6th এর ক্লাসের যত ডকুমেন্টস আছে সবকিছু ওখানে আপলোড করা আছে, আপনারা ডাউনলোড করে সেখান থেকে দেখতে পাবেন। আর গত ক্লাসে আমরা ক্লোজিং এন্ট্রি নিয়ে ডিসকাস করেছিলাম এবং আদার কিছু টপিকস নিয়ে ডিসকাস করেছিলাম। সো আজকে আমরা হচ্ছে আমাদের যেই টেমপ্লেটটা তৈরি করার কথা বলছিলাম, সেই টেমপ্লেটটা আজকে আমরা তৈরি করব। সেখানে আমরা অ্যাকাউন্টিং প্রসেসের মাধ্যমে আসলে কাজগুলো কিভাবে অটোমেটিক ওয়েতে এক্সেল এর মাধ্যমে করতে পারি, সেই টেমপ্লেটটাই আসসালামু আজকে আলাইকুম আমরা আপু। তৈরি করব। আমার একটু কথা ছিল। জি, জান্নাতুল আপু শুনতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। বলুন। জি আপু, আমার হচ্ছে যে ড্রপবক্স থেকে আমি ডাউনলোড করতে পারছি না আমার ল্যাপটপে। আচ্ছা, তো যেই লিঙ্কটা আমি আসলে আপনাদেরকে দিয়েছিলাম প্রথম ক্লাসে, হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা আছে, আপনি সেই লিঙ্কটা থেকে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন সবগুলো ফাইলস। যদি তবুও প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি সবগুলো ডে ওয়াইজ কিন্তু আপনাদের ভিডিও নিচেই কমেন্টে দিয়ে দিই লিঙ্কটা, যাতে যদি আপনারা ওই প্রিভিয়াস ফোল্ডারে নাও যেতে পারেন বা সামহাউ টেকনিক্যাল ইস্যুর কারণে হোক, যদি অ্যাক্সেস না করতে পারেন সেই কারণে ভিডিওর নিচেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিই, যাতে আপনারা ডাউনলোড করতে পারেন ডাইরেক্টলি, ক্লাস ওয়াইজ গিয়ে ডাউনলোড করতে পারেন। সো আজকের পর ইনশাল্লাহ ভিডিও দুটো ক্লাসেরই যখন আপলোড হয়ে যাবে, আমি আবার 6 ক্লাসেরও ভিডিও গুলোর নিচে আমাদের 6 ক্লাসের ডকুমেন্টস গুলো দিয়ে দিব। আর আজকের ক্লাসের নিচে আজকের ক্লাসের সাথে সাথে যে ডকুমেন্টস গুলো দিব ওগুলো দিয়ে দিব, ঠিক আছে? তো জান্নাতুল আপু, আপনি তখন ডাইরেক্ট লিঙ্কটাতে ক্লিক করে ডাউনলোড করবেন, থ্যাংক ইউ আপু। ঠিক আছে? জি শেখ ভাইয়া, শেখ মোহাম্মদ জামি ভাইয়া জি বলছিলেন।
যে উত্তর পেয়ে গেছি, আপনি ওই ভিডিওগুলো দিয়ে দিবেন তো, এই জন্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আজকে ইনশাল্লাহ আমরা চেক করে ইনশাল্লাহ কালকের মধ্যে ভিডিওগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সো জি ম্যাম। আজকে চলে আসি আমাদের আজকে টপিকস দিয়ে আমরা ক্লাস শুরু করে ফেলি, যেহেতু সবাই মোটামুটি জয়েন করে ফেলেছেন অলরেডি। সো আমি স্ক্রিনটা শেয়ার করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, একটু জানাবেন দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আই গেস স্ক্রিনটা শেয়ার হয়েছে। ওকে, সো আমরা আজকে এই টেমপ্লেটটাই তৈরি করব। আর যেটা নিয়ে বলছিলাম গত ক্লাসে, যে আমরা প্রথম ক্লাস থেকে যা যা কিছু শিখে এসেছি এই টেমপ্লেটে আমরা সবকিছু ইনক্লুড করব, প্লাস আমরা আসলে যেই যে জিনিসগুলো এখানে আমরা চাই রেগুলারলি মান্থলি বেসিসে বুককিপিংটা করতে চাই, প্লাস রেগুলার অ্যাকাউন্টিং প্রসেসে রেগুলার অ্যাকাউন্টিং যে সাইকেলটা আছে ওই সাইকেল অনুযায়ী কাজগুলো গুছিয়ে করতে চাই। তো সেই জন্য এই টেমপ্লেটটা আমাদের দরকার। তো প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। সো যে কোনো সফটওয়্যার অ্যাক্সেস করতে গেলে ড্যাশবোর্ড থেকে কিন্তু সব জায়গাতে ইনক্লুড চলে যাওয়া যায়। তো সেই কারণে এখানে একটা ম্যানুয়াল ড্যাশবোর্ড তৈরি করেছি, যেটার মাধ্যমে আপনি যেই শিটে যেতে চান না কেন, যদি অন্য কেউ এই শিটটা ভিউ করে ইজিলি ক্লিক করে যাতে ওই শিটে চলে যেতে পারে। এর পরবর্তী শিটে আমাদের আছে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। তো চার্ট অফ অ্যাকাউন্টসটা হচ্ছে মূলত আমি যে আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর ক্লাসে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে তৈরি করবেন একটা কোম্পানির জন্য সেটা শিখিয়েছিলাম। তো যে কোনো কোম্পানির জন্য যখন আপনি চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করবেন সেই কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টসটা এখানে ইনক্লুড থাকতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, পরবর্তীতে আমরা এই চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যেই যা যা আপডেট করা দরকার আমরা আপডেট করব, যা যা ডিলিট করা দরকার আমরা এখান থেকে ডিলিট করব, এবং পরবর্তীতে এই চার্ট অফ অ্যাকাউন্টস থেকেই পরবর্তী ধাপে ধাপে আমরা কাজগুলো করতে পারবো ইজিলি। সো সেই চার্ট অফ অ্যাকাউন্টসটার মধ্যে আমি আসলে যে চার্ট অফ অ্যাকাউন্টস আপনাদের এখানে ডেমো চার্ট অফ অ্যাকাউন্টস হিসেবে নিয়েছি সেটা হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড চার্ট অফ অ্যাকাউন্টসটাই এখানে কপি করে নিয়েছি, যাতে স্ট্যান্ডার্ড চার্ট অফ অ্যাকাউন্টসটার মাধ্যমে আমরা সবগুলো অ্যাকাউন্টসই পেয়ে যাই এখানে কি কি অ্যাকাউন্ট আমাদের দরকার সেই অ্যাকাউন্টস অনুযায়ী। দেন জার্নালস এর একটা শীট রেখেছি। এই জার্নালস এর শীটের এই টেমপ্লেটের মধ্যে আসলে জার্নালস এর শীটটা এমন ভাবে তৈরি করেছি যাতে সব ধরনের ডিটেলস এই জার্নাল শীটের মধ্যে থাকে। সো আমরা ছোট করে ন্যারেশনটা দিতে চাই যে কি কারণে জার্নাল এন্ট্রিটা করছি বা কি পারপাস, প্লাস জার্নাল এন্ট্রিতে প্রত্যেকটা ডেট থাকবে, একটা রেফারেন্সের ঘর থাকবে। সো এই রেফারেন্সের ঘরটাতে মূলত আমি এখানে 1 2 3 4 দিয়ে জাস্ট নাম্বারিং করেছি, বাট এটা আপনারা রেফারেন্সটা আসলে বিভিন্ন পারপাস ইউজ করা যায়। অনেক জার্নালসের সাথে দেখা যায় চেক থাকে, অনেক জার্নালসের সাথে দেখা যায় ভাউচার থাকে। সো ভাউচার নাম্বার, চেক নাম্বার রেফারেন্সের ঘরে দেয়া যাবে। সো এই কারণে রেফারেন্সের একটা ঘর রেখেছি। এরপরে জেনারেল লেজার অ্যাকাউন্টস যেগুলো সেই অ্যাকাউন্টস বা পার্টিকুলার সেই অ্যাকাউন্টস এর ঘরটা রেখেছি, যে কোন অ্যাকাউন্ট ডেবিট কোন অ্যাকাউন্ট ক্রেডিট সেটা মেনশন করার জন্য। এরপরে অ্যামাউন্ট ডেবিট এবং অ্যামাউন্ট ক্রেডিটের ঘর রেখেছি, আর এখানে ডিআরসিআর একটা ঘর রেখেছি। এটা আপনারা দিতেও পারেন নাও দিলেও চলবে, এটা অপশনাল। সো এই হচ্ছে আমাদের জার্নালের যে এন্ট্রিগুলো দিবেন সেটার জন্য। এবং এই টেমপ্লেট বলার কারণটাই হচ্ছে যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এমন একটা ফাইল তৈরি করা বা এমন একটা ফরম্যাটে নিয়ে আসা সবকিছু যেখানে আপনারা চাইলে আরো ঘর বাড়াতে পারবেন, আরো টেমপ্লেটটাকে কমপ্লেক্স বা আরেকটু আপনাদের কোম্পানি অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো আমি যে যে ইনিশিয়াল স্টেজে যা যা কিছু দরকার একটা টেমপ্লেটের মধ্যে দিয়ে দিব, আরো যা যা কিছু আপনার কোম্পানির জন্য কিছু এক্সট্রা ডিটেলস অ্যাড করা প্রয়োজন সাপোজ, তো সেই ক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারবেন। সো আমি একটু কাইন্ডলি এগুলো ক্লোজ করে নেই। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের যেই টেমপ্লেটটা প্রয়োজন এটা। দেন নেক্সট আমরা চলে আসি লেজারে। সো লেজারের ক্ষেত্রে আমি যেটা মেনশন করেছিলাম যে আমরা জেনারেল লেজারও তৈরি করতে পারি এবং আমাদের সাবসিডিয়ারি লেজারও প্রয়োজন হয়। সো জেনারেল লেজারের পাশাপাশি আমরা এখানে সাবসিডিয়ারি লেজারটাও অ্যাড করেছি, ঠিক আছে। সাবসিডিয়ারি লেজারের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কাস্টমার ওয়াইজ এবং সাপ্লায়ার ওয়াইজ এই লেজারগুলো তৈরি করতে হয়। সো আমি একটু কালার ফরম্যাটটা দিয়ে এখানে তৈরি করেছি, আপনারা চাইলে একেবারে সিম্পল এর মধ্যেও তৈরি করতে পারেন। সো এটা হচ্ছে একেবারে ফ্রেশ টেমপ্লেটটা, যেটা আমি আপনাদের আজকের ক্লাসের টেমপ্লেটের সাথে এই ফ্রেশ টেমপ্লেটটাও আপনাদেরকে দিব, যাতে ওভারঅল প্রসেসটা বা ওভারঅল সবকিছু আপনারা এখানে একদম ফ্রেশলি পেয়ে যান। প্লাস হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। দেন আমাদের থার্ড স্টেপে আসছে ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্সের ইনিশিয়াল স্টেজে যে আমরা যে লেজার ব্যালেন্স গুলো থেকে ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করি, এটা হচ্ছে আমাদের আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। পরবর্তীতে আমাদের যেখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি গুলো দেওয়ার লাগে, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার পর ফাইনাল আমরা ট্রায়াল ব্যালেন্সটা পাচ্ছি প্রত্যেক মাসে, যেখান থেকে আমরা পরবর্তীতে
ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটটা প্রিপেয়ার করে থাকি, প্লাস ক্যাশ ফ্লো স্টেটমেন্টও প্রিপেয়ার করে থাকি। তো চলুন তাহলে আমরা এই টেমপ্লেটটা তৈরি করে ফেলি এবং কিভাবে কানেক্ট করতে পারি আমরা একটা শিটের সাথে আরেকটা শিটকে, সেটাও আমরা শিখে ফেলি আজকে ক্লাসে। সো ফার্স্ট অফ অল আমি এক্সেল শিটে চলে যাচ্ছি, একদম প্রথম থেকে শুরু করব যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে তৈরি করেছি বা কি কি এখানে জিনিস ইম্পর্টেন্ট। তো আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিই। ওকে, সো ফার্স্ট শিটের নাম দিচ্ছি আমি এখানে ড্যাশবোর্ড। এন্ড এই পাশে আমাদের উপরে জাস্ট কয়েকটা সেল নিয়ে আমি এখানে মার্জ করছি। এন্ড মার্চ করার পর এখানে মেনশন করছি যে এটা কোন কোম্পানির নেমটা অ্যাড করতে পারবো আমরা এখানে। সো কোম্পানি নেম আমি এভাবেই লিখি যাতে আপনারা যে কোনো কোম্পানির নেমটা এখানে অ্যাড করতে পারেন। এন্ড এটা চাইলে আপনারা একটু ফরম্যাটিংটা করে নিতে পারবেন, যে নামটা বড় করা, অক্ষরগুলোকে সুন্দর করা, ইভেন পিছনে ফিলটা দেওয়া। সো যে কোনো ফিল অ্যাড করতে পারবেন এখান থেকে, যে কোনো কালার। প্লাস আরো একটু সেল নিয়ে আমরা এখানে মার্জিন সেন্টার করি। সো আমি এটা নাম দিচ্ছি হচ্ছে এক্সেল টেমপ্লেট অর অ্যাকাউন্টিং প্রসেস ইন এক্সেল, এভাবে নাম দেই তো তাহলে বুঝতে পারবেন, অ্যাকাউন্টিং সাইকেল ইন এক্সেল। সো সাপোজ আমরা এভাবে নামকরণ করতে পারি, আপনারা জাস্ট মান্থলি অ্যাকাউন্টিং সিস্টেম এটাও নামকরণ করতে পারেন, যেহেতু মান্থলি আমরা এই বুককিপিংটা বা এই পারপাসে করছি। সো এই কয়েকটা সেল নিয়ে মার্জিন সেন্টার করলাম এন্ড এখানে একটু ফরম্যাটিং ঠিক করে নিই। সো আমি এটার একটা কালার ইউজ করি, দ্যাটস ইট। এন্ড তারপরে আমরা লাস্ট যেই ঘরটা থাকবে এটাতে আমরা মার্জিন সেন্টার করে এখানে ডেটটা মেনশন করব। সো ফর হুইচ মান্থ, ফর দ্য মান্থ অফ, সাপোজ আমাদের নেক্সট মান্থ আসে যাচ্ছে নভেম্বর, সো নভেম্বর, ঠিক আছে। সো নভেম্বর 2020, সাপোজ আমরা নভেম্বরের জন্য এটা তৈরি করছি, অথবা অক্টোবরের জন্য দিস মান্থ, সো এটা করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা হবে যে আমাদের এখানে সবগুলো শীট আমরা অ্যাড করব এবং শীটগুলো অ্যাড করার পাশাপাশি এখানেও ড্যাশবোর্ডের মধ্যে বাটনস হিসেবে অ্যাড করে দিব। সো এটা যেহেতু ড্যাশবোর্ড, বাকি শীটগুলো যা যা এখানে অ্যাড করতে হবে, ফার্স্ট অফ অল আসবে হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস। সো আমি পুরোটাই লিখি চার্ট অফ অ্যাকাউন্টস, সিওএ। দেন নেক্সট যে শীটটা আসবে সেটা হচ্ছে জার্নালস। দেন নেক্সটটা হবে আমাদের লেজার্স, এন্ড দেন তারপরটা আসবে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের শীটের মধ্যে আমাদের ক্লোজিং এন্ট্রি থেকে শুরু করে সবকিছু দেওয়া যাবে, সো ট্রায়াল ব্যালেন্সের একটা শীট থাকলেই হচ্ছে। দেন ইনকাম স্টেটমেন্ট, অনেকে এটা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট লিখেন, সো নো প্রবলেম। এন্ড ব্যালেন্স শিট। প্লাস আমরা এখানে আরো শীট অ্যাড করতে পারি, অনেকে বাজেটের শীট অ্যাড করেন, অনেকে আছে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা এটাকে অ্যাড করবেন। সো অফকোর্স আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আরেকটু ইন ডিটেইলসে নেক্সট ক্লাসে শিখবো, যেহেতু ক্যাশ ফ্লোর দুইটা মেথড আছে, ওই মেথড গুলো নিয়ে ডিসকাশন হবে নেক্সট ক্লাসে। সো এই কারণে আমি আর ওই শীটটা এখানে অ্যাড করছি না, বাট অফকোর্স ক্যাশ ফ্লোর আপনি ফরম্যাটটা পেয়ে যাবেন, আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে ফরম্যাটটা এখানে অ্যাড করে নিতে পারবেন। এন্ড আমরা এবার চলে আসি প্রথম দিকে। সো ড্যাশবোর্ডের এখানে এবার অ্যাড করব যেগুলো, সেগুলো হচ্ছে জার্নাল থেকে বাকি যেই বাটনস গুলো আমাদের প্রয়োজন দেখা সেটা। আর চার্ট অফ অ্যাকাউন্টসটা আমাদের টেমপ্লেটের মধ্যে থাকবে একসাথে, বাট আমাদের এটা আপাতত ড্যাশবোর্ডে অ্যাড করা দরকার নাই। সো এই ক্ষেত্রে জাস্ট আমি ইনসার্টে চলে যাচ্ছি, ইলাস্ট্রেশনস, শেপস। সো এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা শেপ নিয়ে আমার যে বাটনস গুলো অ্যাড করা দরকার, সো আমি এখানে লিখছি জার্নালস। এন্ড আমি এসে ফরম্যাটিংটা ক্লিক করি। সো এভাবে করে আমরা copy and paste, ledgers, then trial balance,
ইনকাম স্টেটমেন্ট এন্ড তো এটা জাস্ট কানেক্ট করার সিস্টেমটা হচ্ছে আপনি যে জিনিসের সাথে যে বাটনটাকে কানেক্ট করতে যাবেন তো তখন সেই ক্ষেত্রে আমরা এখানে এসে জাস্ট রাইট ক্লিক করলে এখানে একটা অপশন আছে লিংক। সো এখান থেকে লিংক আসার পর প্লেস ইন দিস ডকুমেন্ট হবে, যেভাবে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্লাসেও করেছিলাম সেভাবেই। সো জাস্ট আমরা জার্নালের সাথে লিংক আপ করে দিব। এবার লেজারের সাথে লেজারটাকে লিংক আপ করে দিব। প্লেস ইন দিস ডকুমেন্ট লেজার্স। আবার ট্রায়াল ব্যালেন্সের সাথে লিংক করব ট্রায়াল ব্যালেন্সের। সো প্লেস ইন দিস ডকুমেন্ট এন্ড ট্রায়াল ব্যালেন্স। দেন ইনকাম স্টেটমেন্টের সাথে লিংক ইনকাম স্টেটমেন্ট এন্ড দেন ব্যালেন্সের সাথে লিংক ব্যালেন্স শিট। সো এভাবে করে যেগুলো আরো শিট যদি এখানে অ্যাড করেন প্রত্যেকটা বাটন এখানে অ্যাড করে রাখতে পারবেন। সো এখন দেখেন জাস্ট আমি ক্লিক করলেই সেই পার্টিকুলার শিটে চলে যেতে পারবো যে শিটে আমি যেতে চাচ্ছি। সো সাপোজ আমি ব্যালেন্স শিটে যেতে চাচ্ছি, এখান থেকে ক্লিক করে যেতে পারবো। সো এটা হচ্ছে যে কোনো ভিউয়ারের জন্য এক্সেসিবল, ইজি এক্সেসিবল, ইউজ করা ইজি। সো আপনি একজন অ্যাকাউন্ট আপু লিংকটা যে অ্যাড করেছেন ওটা কোথা থেকে অ্যাড করব? সেটা জাস্ট রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন একটা, এই যে দেখেন আমি আবারও রিমুভ করে অ্যাড করছি, যখন দেখতে পাবেন এখানে লিংক। লিংকের মধ্যে আসার পরে এখানে চারটা অপশন থাকবে, লিংক টু তে চারটা অপশন থাকবে। সো দিস ইজ ক্রিয়েটিং আ হাইপার লিংক, অটোমেটিক একটা লিংক আপ হয়ে যায় শিটের সাথে। সো আপনি এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজে না গিয়ে আমরা নেক্সটটাতে যাব, প্লেস ইন দিস ডকুমেন্ট, কারণ একই ডকুমেন্টের মধ্যে শিটটা, যে শিটের সাথে আমরা কানেক্ট করতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই প্লেস ইন দিস ডকুমেন্ট ক্লিক করলেই দেখতে পাবেন যে এই শিটের মধ্যে যা যা আমাদের শিট আরো অ্যাভেলেবেল আছে, যা যা ট্যাবস অ্যাভেলেবেল আছে সবগুলো ট্যাব এখানে আসবে। তো আমরা সেল রেফারেন্সের মধ্যে থেকে যেটাকে সেটার সাথে কানেক্ট করতে যাচ্ছি, যেমন আমি লেজারকে কানেক্ট করতে যাচ্ছি লেজারের সাথে। তো এই ক্ষেত্রে আমি লেজার প্লেস ইন দিস ডকুমেন্টের মধ্যে এসে লেজার্স এভাবে করে পিক করব। তো তাহলে এবার কানেক্ট হয়ে গেল। দেখেন এবার ও যদি আচ্ছা, আমি এটা কি আমরা যে শীটগুলা অ্যাড করেছি ওই শীটটাই? ইয়েস, এখানে যে ট্যাবস গুলো কানেক্ট করেছি এই ট্যাবস গুলোকে আমি এখানে বাটন হিসেবে তৈরি করছি থ্যাংক যে ইউ আপু, বুঝতে পেরেছি। যাতে যেতে পারি। হ্যাঁ, সো দেন চার্ট অফ অ্যাকাউন্টস এ আসি। সো চার্ট অফ অ্যাকাউন্টস এর সেম বিষয়টা, আমরা প্রথমে এই যে তিনটা সেল, এই প্রথমে তিনটা সেলে সবগুলো শীটের উপরের দিকে আমাদের এই তিনটা সেল থাকবে সবসময়, ঠিক আছে, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কি জিনিস। সো এটা যাতে যে কেউ ঢুকলেই ইজিলি বুঝতে পারে। আমি এটা পরবর্তীতে এডিট করছি, সো আমি সবগুলোতে কপি পেস্ট করে নিই আগে, এন্ড তারপরে আমাদের এটা মার্জ করা বা ঠিকঠাক করা এটা পরবর্তীতে শীট ওয়াইজ করব। সো যেমন আমাদের এখানে এতগুলো সেল নিয়ে এটা মার্জিংটা দরকার নাই, তো এখানে জাস্ট আনমার্জ করে আমি কোম্পানি নেমটা দিব সাপোজ এফ পর্যন্ত, ছোট করে নিলাম মার্জটা। তারপর এটাও এত বড় দেখার দরকার নাই, এটা আমি এখানে চেঞ্জ করে দিলাম নামটা, মানে এই কয়েকটা সেল নিয়ে মার্জ করলাম, মার্জ করার পর এখানে চেঞ্জ করে দিলাম নামটা। এটা হচ্ছে কি শীট? চার্ট অফ অ্যাকাউন্টস, রাইট? সো আমরা এখানে সেম নামটাই মেনশন করব, চার্ট অফ অ্যাকাউন্টস COA। সো একই। এন্ড ফর দ্য মান্থ অফ নভেম্বর এটাকেও আনমার্চ করে এফ পর্যন্ত, যেহেতু অন্যগুলো মার্চ করছি সো একই পজিশনে মার্চ করব। আর বাকি যে শিটগুলো আছে এগুলো আমাদের লাগবে না, সো আপাতত জাস্ট এখান থেকে ডিলিট, দ্যাটস ইট। সো এখানে যে মার্জ হয়ে গেল সুন্দরভাবে, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর জন্য একটা ফরম্যাট তৈরি করার শীট তৈরি হয়ে গেল। এখন চার্ট অফ অ্যাকাউন্টস এর জন্য তো আপনারা আপনাদের কোম্পানি ওয়াইজ চার্ট অফ অ্যাকাউন্টস এখানে অ্যাড করবেন। সো প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে আমাদের যে ইনিশিয়াল স্টেজে যা যা অ্যাকাউন্টস এর দরকার সেখানে সবসময় আমাদের এখানে একটা কোড থাকবে, কোড অফ অ্যাকাউন্টস, কোড নাম্বার, ঠিক আছে। তারপর থাকবে কি অ্যাকাউন্টস বা নামগুলা, সো অ্যাকাউন্টস নেম। তো এগুলো হচ্ছে জেনারেল লেজার অ্যাকাউন্টস, মনে রাখবেন এগুলো হচ্ছে জেনারেল লেজার অ্যাকাউন্টস নেম। সো আমি নেম দিলাম। এন্ড বি এর ঘরটা হবে জেনারেল লেজার অ্যাকাউন্টস নেম। সিটা হবে হচ্ছে অ্যাকাউন্টস টাইপ, সো কি টাইপের অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস টাইপ। এন্ড তারপর আমাদের এট লাস্ট এখানে হচ্ছে ডেসক্রিপশন, সো কি ধরনের অ্যাকাউন্ট এটা সেটা ডেসক্রিপশনস। এন্ড লাস্ট এটা হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্সের যে ঘরটা ছিল, আমি আপনাদেরকে চার্ট অফ অ্যাকাউন্টস এর ক্লাসে বলেছিলাম যে ব্যালেন্সটা আমরা তখনই বসাবো যখন আমরা এই শীটটা তৈরি করব, তাই না? সো ব্যালেন্সটা বসানোর আজকে পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আর এই শীটের সাথে যেহেতু এই ব্যালেন্সটা কানেক্টেড, সো দ্যাটস ওয়াই এই শীট ছাড়া বা এই টেমপ্লেট ছাড়া এখানে ব্যালেন্সটা আপডেট হতো না। তো সেই কারণেই আমরা চার্ট অফ অ্যাকাউন্টস শুধুমাত্র ডেসক্রিপশন পর্যন্ত শিখেছিলাম, ব্যালেন্সটা দেখি নাই। আমরা আজকের শীটটার সাথে কানেক্ট করে ব্যালেন্সটাও দেখবো যে কিভাবে আপনারা এখানে অ্যাড করবেন।
সো এবার আমি চলে আসি আমাদের স্ট্যান্ডার্ড চার্ট অফ অ্যাকাউন্টস যেটা আছে, আমি ওটাই কপি করে নিচ্ছি আপাতত। আর এখান থেকে যা যা আমাদের দরকার নাই, যে যে অ্যাকাউন্টস গুলো, সেগুলো আমরা ডিলিট করে দিব। তো আমি এখান থেকে জাস্ট প্রথম থেকে সবগুলো অ্যাকাউন্টস এখান থেকে কপি করে নেই। আপনারা সেম জিনিসটাই করতে পারবেন। এখান থেকে সবগুলো অ্যাকাউন্টস কপি করে নিয়ে আপনার কোম্পানির জন্য যেগুলো জরুরি শুধুমাত্র সেই অ্যাকাউন্ট গুলো রেখে বাকি অ্যাকাউন্টস গুলো ডিলিট করে দিতে পারবেন। সো আমরা এখানে কপি পেস্ট করলাম। ডান। সো এবার দেখেন কোড ওয়াইজ কোড চলে আসলো, অ্যাকাউন্টস নেম ওয়াইজ নেম চলে আসলো, অ্যাকাউন্টস টাইপ ওয়াইজ আসলো, টাইপ কি ধরনের টাইপ, ডেসক্রিপশন গুলো চলে আসলো, আর এবার হচ্ছে ব্যালেন্স। সো এই পুরো যে ডেসক্রিপশনের ঘরগুলোতে অনেকগুলো লেখা আসলে অনেক ছোট বড়। সো আমি এটা একটা কাজ করি, র্যাপ টেক্সট দিয়ে দিই। র্যাপ টেক্সট যেটা হয় যে আপনি যে পার্টিকুলার ফিল্ডটা কমপ্লিট করছেন, সো এটার পরে আর যাবে না, এক্সটেন্ড হবে না, এই পার্টিকুলার সেলের ভিতরে র্যাপ আপ হয়ে যাবে। সো এইভাবে করে আমরা সাজাতে পারি। সো এই কাজগুলো আমরা করে নিব। আর তারপর হচ্ছে যে এখান থেকে যে যে অ্যাকাউন্টগুলো আমাদের দরকার নাই সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি। ইভেন কিছু কিছু অ্যাকাউন্টস আছে যেগুলো ডেসক্রিপশন আমাদের আপডেট করতে হবে, সো এগুলো আমরা আপডেট করতে পারি। যেমন বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট যেটা, সেটা সাপোজ আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এটা আমাদের ডে টু ডে বেসিস ট্রানজাকশনের জন্য দরকার হয়। সো কারেন্ট অ্যাকাউন্টের ডেসক্রিপশন যেটা আমরা এখানে অ্যাড করতে পারি। দেন সেভিংস অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র ইনভেস্টমেন্ট অথবা ক্যাপিটালস টাইপ অফ ফান্ড গুলো আসে। সো এটা আমরা মেনশন করতে পারি যে দিস অ্যাকাউন্ট ইজ ফর অনলি সেভিংস অর ইনভেস্টমেন্ট ফর লং টার্ম বেসিস। এভাবে আমরা মেনশন করতে পারি যে কি কারণে এই অ্যাকাউন্টটা আমরা ওপেন করেছি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে। প্লাস ক্যাশ হচ্ছে রেগুলার ডে টু ডে বেসিস পেটি ক্যাশ অ্যাকাউন্ট, এটা এভাবে মেনশন করতে পারি। সো এইভাবে করে আমরা মাল্টিপল জিনিসগুলো এখানে আপডেট করে দিতে পারি। সো এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যেমন সুপারঅ্যানুয়েশন পেয়েবল, তারপর আছে আনপেইড এক্সপেন্স ক্লেমস, এগুলো আমাদের দরকার নাই এখন। তারপর রেভিনিউ রিসিট, হিস্টোরিক্যাল অ্যাডজাস্টমেন্ট, সাসপেন্স, ক্লিয়ারিং অ্যাকাউন্ট, এটা দরকার নাই। রাউন্ডিং, এটাও দরকার নাই। রাউন্ডিংটা মূলত লাগে হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কোনো যদি মিসিং থাকে বা ডাটা অ্যাডজাস্টমেন্টের জন্য এই রাউন্ডিংটা অনেক সময় দরকার হয়। দ্যাটস ইট। দেন ট্র্যাকিং ট্রান্সফারস, এটা হচ্ছে ট্র্যাকিং ক্যাটাগরি। এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে বা মাল্টিপলি আমরা যদি ট্র্যাকিং করতে যাই, এগুলো করানো লাগে। সো এগুলো আসলে আমাদের এই পার্টিকুলার ট্রানজাকশন গুলোর জন্য দরকার নাই। দেন এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তারপর হ্যাঁ, মোটামুটি উপর থেকে যেগুলো দেখলাম আর তো সুপারভিসরি কম্পিটিশনস আছে আছে যে কারণে যে উপর থেকে দেখলাম আমি বের করতে পারলাম, এই কোডটা আমরা ওখান থেকে ডিলিট করে দিই। সো দ্যাটস ইট, আমাদের মডিফিকেশন ডান। এবার নেক্সট হচ্ছে আমাদের জার্নালস গুলোর জন্য, জার্নাল এন্ট্রি করার জন্য এটার ফরম্যাটটাও ঠিক করে ফেলবো। চার্ট অফ অ্যাকাউন্টস ইজ রেডি। এখন চার্ট অফ অ্যাকাউন্টসে শুধুমাত্র ব্যালেন্সটা অ্যাড করা বাকি, যেটা পরবর্তীতে আমরা করব। সো আমি বাকি যে ফাইলগুলোর প্রত্যেকটা নামগুলোকে আমি জাস্ট সেন্টারে নিয়ে আসি আর বোল্ড করে দেই, তাহলে বোঝা যাবে যেগুলো আমাদের হেডিং। দেন নেক্সট হচ্ছে জার্নালস। সো জার্নালস এর ক্ষেত্রে এখানে অল্প একটা জিনিস মেনশন করব, যেমন হচ্ছে ডেট। ফার্স্ট অফ অল রেফারেন্সের একটা ঘর রাখবো, যেটা আমি যে কোনো রেফারেন্স দিতে পারি। এখানে চেক নাম্বার দিতে পারি, ভাউচার নাম্বার দিতে পারি, এনিথিং ওয়ার্কিং এজ আ রেফারেন্স ফর আওয়ার পার্টিকুলার ট্রানজাকশন। এন্ড দেন তারপর ডেট ওয়াইজ আমরা প্রত্যেকটা ট্রানজাকশনের এখানে অ্যাকাউন্টস গুলোর নাম দিব, যে জেনারেল লেজার অ্যাকাউন্টস গুলো। সো আবারও এখানে জেনারেল লেজার অ্যাকাউন্টস, আর আপনারা এখানে নাম দিতে পারেন পার্টিকুলার্স, এই নামেও অনেক সময় লিখে থাকি আমরা। তারপর এখানে ডেবিট অথবা ক্রেডিট সাইড চুজ করার জন্য ডেবিট ডিআর এন্ড সিআর এর ঘরটা রাখতে পারেন। আমি আপাতত সেটা এখানে দিচ্ছি না, আমি জাস্ট এখানে দিচ্ছি ডেবিট অ্যামাউন্ট। যেহেতু ডেবিট অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টটা দিলেই বুঝতে পারবো যে এই অ্যাকাউন্টটা ডেবিট, এই অ্যাকাউন্টটা ক্রেডিট, তাই না? সো এভাবে করেও আমরা লিখতে পারি ক্রেডিট অ্যামাউন্ট। এন্ড দেন লাস্টে আমাদের এখানে ন্যারেশন অ্যাড করতে পারি। ন্যারেশনের ঘরটা আপনারা আগে পরে করতে পারেন, নো প্রবলেম। সো এই হচ্ছে আমাদের যা যা অ্যাকাউন্টস এখানে দরকার। সো ন্যারেশন অর ডেসক্রিপশনটা তুলনামূলক ছোট হয়, ন্যারেশনটা একটু লং হয়। সো এখন এগুলোকে আমরা জাস্ট কারেকশন করে নিব। আমাদের যে নামটা হবে কি ডেইলি ট্রানজাকশন জার্নালস, ঠিক আছে? তো এই আমাদের জার্নালের এন্ট্রিটা করার জন্য সেলগুলা। ডেসক্রিপশনটা আসছে আমাদের মোটামুটি জি পর্যন্ত। সো আমি জাস্ট আরেকটু বড় করে নিই, এইচ পর্যন্ত মার্জ করি। এন্ড তারপর কোম্পানি নেম এটাকেও আনমার্জ করে এইচ পর্যন্ত মার্জ করি। নভেম্বর এটাকেও আনমার্জ করে এইচ পর্যন্ত মার্জ করি। মার্জ করার পরে আই থেকে বাকি যে সেলগুলো আছে যেগুলো কালার হয়ে আছে এগুলো ডিলিট করে দিই।
সো আমাদের ইভেন্ট জার্নালেরও যে সেলগুলো প্রয়োজন ছিল সেটা রেডি হলো। এবার যেটা করতে হবে আমাদের এখানে আপনারা যে কোনো বর্ডার অ্যাড করতে পারেন। তো আমি এখানে জাস্ট অল্প একটু জায়গা নিয়ে বর্ডার অ্যাড করতে পারি, পরবর্তীতে করবো এটা বর্ডারটা। আচ্ছা, সো এবার যেটা করতে হবে আমাদের এখানে কিছু জার্নাল এন্ট্রি দিতে হবে আর কিছু ট্রানজাকশন এন্ট্রি করতে হবে। এখানে আরো চাইলে আপনারা সেল অ্যাড করতে পারেন যেভাবে আপনাদের প্রয়োজন হবে। সো আমি এখানে যে জার্নাল গুলো করেছি, ইনিশিয়ালি যেসব ক্যাপিটাল টাইপ অফ ট্রানজাকশন দরকার হয়, তারপর কিছু কিছু এখানে যেমন অ্যাড করেছি মেশিনারিজ পারচেস করেছে, তারপর এখানে অ্যাড করেছি সার্ভিস, অলরেডি ক্রেডিটের মাধ্যমে সার্ভিস দিয়েছে। সো এরকম কিছু ট্রানজাকশন অ্যাড করেছি। সো যা যা সেল দরকার এরকম সেল কয়েকটা রাখি আমরা। তো এখানে অল্প কটা ট্রানজাকশন অ্যাড করি। ফার্স্ট অফ অল ডেট ওয়াইজ আমরা কিছু ট্রানজাকশন অ্যাড করে ফেলি। তো যেহেতু নভেম্বরের ডাটা করছে, সো নভেম্বরের ডাটা হিসেবে ধরে নেই যে আমাদের এখানে 1 নভেম্বর 2022 এখানে যখন ট্রানজাকশন আসবে সেই অনুযায়ী আমাদের এখানে রেফারেন্সটা অ্যাড করব। সো সাপোজ কোনো ট্রানজাকশনের সাথে যদি রেফারেন্স না থাকে, আমি এখানে রেফারেন্স হিসেবে অ্যাড করে একটা চেক নাম্বার, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে চেক নাম্বারও যেখানে আসবে, চেক নাম্বার ঠিক আছে। সো এখানে আমাদের একটা চেক নাম্বার জাস্ট আমাদের রেফারেন্স হিসেবে অ্যাড করে রাখলাম। এবার আমাদের এখানে হচ্ছে জেনারেল লেজারের যে অ্যাকাউন্টস, তো এটার ক্ষেত্রে আমরা যে কোনো ট্রানজাকশন এখানে একটা ন্যারেশন হিসেবে অ্যাড করি এবং ট্রানজাকশন গুলো এখানে পোস্ট করা শুরু করি। সো সাপোজ ক্যাপিটাল হিসেবে ইনভেস্টমেন্ট আসছে, তো সেই ক্ষেত্রে পার্টনার বি ইনভেস্টেড, তো পার্টনার বি আমাদের একজন পার্টনার, সো ইনভেস্টেড ইনভেস্টমেন্ট at 90,000। তো এই 90,000 যেটা দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইনিশিয়াল ক্যাপিটাল। সো এটা আমাদের এখানে অ্যাড করার জন্য জাস্ট এটাই আমাদের ন্যারেশনটা হবে, আর শর্টলি লেখা যেতে পারে এখানে। আর এখানে যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে, সো অবশ্যই সেই জেনারেল লেজার অ্যাকাউন্ট গুলো এখানে থাকতে হবে। এখন প্রত্যেকটা জেনারেল লেজার অ্যাকাউন্টস সেই অ্যাকাউন্টস গুলোই হতে হবে যেটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর সাথে যাতে মিলে। সো চার্ট অফ অ্যাকাউন্টস এর যে অ্যাকাউন্টস গুলো আছে, অবশ্যই যেহেতু আমরা এখন ইনভেস্টমেন্ট দেখাচ্ছি, তার মানে ইকুইটি টাইপ অফ অ্যাকাউন্ট আমাদের লাগবে। এখন এখানে আছে ওনার্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? এটার নামে যদি না দিয়ে যদি আমরা এখানে ইনভেস্টমেন্ট লিখি বা শেয়ার ক্যাপিটাল লিখি, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল চার্ট অফ অ্যাকাউন্টস সাথে মিলবে না। তো যেটা করতে হবে, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস থেকে এখানে লিস্ট আকারে আনতে হবে, যাতে আমরা ইজিলি চার্ট অফ অ্যাকাউন্টস থেকে চয়েসেবল যেই আমাদের অ্যাকাউন্টটা প্রয়োজন সেটা ক্লিক করেই নিতে পারি আমরা ইজিলি। নাহলে বারবার আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে সেখান থেকে কপি করে দেন নিয়ে বসাতে হবে, রাইট? সো আমরা যেটা করতে পারি, এখানে লিস্ট তৈরি করতে পারি। লিস্ট তৈরি করার বিষয়টা হচ্ছে, এখানে আসার পরে জাস্ট যেই ঘরটাতে লিস্ট তৈরি করব সেই ঘরটাতে ক্লিক করার পরে এখানে আছে ভিউ ডাটা। সো ডাটার এখানে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ডাটা টুলস এর আন্ডারে। ডাটা টুলস এর আন্ডারে ছোট করে এই যে এরকম একটা আইকন, এই আইকনটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো এই ডাটা ভ্যালিডেশনটা হচ্ছে একটা লিস্ট পিক করবে একটা জায়গা থেকে এবং ইজিলি এখানে একটা লিস্ট ক্রিয়েট করা যাবে। সো লিস্টটা তৈরি করতে হলে আমরা ডাটা ভ্যালিডেশন একবার ক্লিক করব, এই যে একটা পপআপ আসবে। সো পপআপটা আসার পরে এখানে লেখা আছে এনি ভ্যালু, এনি ভ্যালুটাকে চেঞ্জ করে একটা লিস্ট নিব এখান থেকে, লিস্ট। এন্ড তারপর এখান থেকে সোর্সটা মেনশন করে দিব যে কোথা থেকে লিস্টটা আসবে। সো লিস্টের সোর্সটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর অল অ্যাকাউন্টস। সো চার্ট অফ অ্যাকাউন্টস এর এই জেনারেল লেজারের যতগুলো নাম আছে সবগুলো। সো আমরা এখানে এতগুলো সেল ধরছি, সেলগুলোকে একটু বাড়িয়ে ধরবো, কারণ আস্তে আস্তে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস যদি আরো বাড়ে, যাতে ওই লিস্টের মধ্যে সব চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড থাকে। সো আমি আপাতত 60 পর্যন্ত ধরছি বা 65 পর্যন্ত ধরি, এরপরে আরো বাড়লে তখন এখানে লিস্ট বাড়িয়ে দিবেন, দেন ওকে দেই। এবার আমরা জার্নালে আসি, দেখেন এখানে একটা অ্যারো সাইন চলে আসছে পাশে, দ্যাট মিনস এটা একটা লিস্ট তৈরি হয়ে গেছে। যদি আমরা অ্যারোতে ক্লিক করি, এই যে একেবারে সবগুলো লিস্ট এখানে চলে আসছে। এখন আমাদের যে অ্যাকাউন্টটা এখান থেকে প্রয়োজন সেটা আমরা সাথে সাথে এখান থেকে পিক করতে পারবো। ইভেন আপনি যদি ভুল ক্রমে দেখা যাবে যে আপনাদের কাজ করতে করতে এই লিস্টটা কিন্তু আপনাদের অলমোস্ট মুখস্থর মতো হয়ে যাবে যে কোন কোন অ্যাকাউন্টস আপনার কোম্পানির জন্য আছে। তো তখন কিন্তু আপনি খুব ফাস্ট কাজ করতে পারবেন। তো যেটা হবে যে লিস্ট থেকে
আপনি যদি একটা অন্য কোনো নাম প্রেফার করেন, যেমন সাপোজ আপনি ভুলক্রমে লিখে ফেললেন শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে, লিখে দেন, এন্টার দিলেন, দেখেন এই লিস্টে যেহেতু নাই, সো দ্যাটস ওয়াই ভ্যালুটা যে নাই সেটা আপনাকে বলবে যে ভ্যালু ইজ নট ভ্যালিডেটেড, অথবা আপনার যে লিস্টটা আছে সেটা সাথে মিলছে না। সো দ্যাট মিনস আপনি ইজিলি বুঝতে পারবেন যে লিস্টের মধ্যে যে নামটা, সেই নামটা আপনার এখানে লেখাটা ভুল হচ্ছে। সো আপনি ইজিলি লিস্ট থেকে পিক করতে পারবেন। ওকে, সো এইভাবে আমরা এখান থেকে লিস্ট থেকে যে কোনো অ্যাকাউন্টস আমাদের দরকার আমরা সাথে সাথে পিক করতে পারছি। So, ম্যাম লিস্টটা আবার একটু দেখাবেন, আমার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি বুঝতে পারি নাই আচ্ছা, সো আমরা নেক্সট এর যে কিভাবে সেলটা করি। ক্রিয়েট করলেন। আচ্ছা, আমি আবার হোমে আসি, সেলে যাই, যেই সেলে লিস্টটা তৈরি করব। এখান থেকে চলে যাব ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে আমাদের এখানে ডাটা টুলস এর আন্ডারে এখানে দেখতে পাবেন সর্ট এন্ড ফিল্টার, ডাটা টুলস দিয়ে একটা ঘর আছে আপনাদের, দেখতে পাবেন সেকশন। এই সেকশনের আন্ডারে ডাটা ভ্যালিডেশন একটা নাম করা একটা সেকশন আছে। সো ডাটা ভ্যালিডেশনের এই আইকনটা আপনারা দেখতে পাবেন, এখানে ক্লিক করলেই সাথে সাথে এই পপ আপটা আসবে। পপ আপটা থেকে এনি ভ্যালুটা চেঞ্জ করে আমরা লিস্টে যাব। এন্ড লিস্টে যাওয়ার পর এখান থেকে সোর্সটা মেনশন করে দিব। সোর্সটা হবে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর নামগুলা। সো সোর্সটা আমরা এখানে ক্লিক করলাম, চার্ট অফ অ্যাকাউন্টসে ক্লিক করার সাথে সাথে দেখেন নামটা চেঞ্জ হয়েছে, চার্ট অফ অ্যাকাউন্টস পিক করেছে। এন্ড কোথা থেকে কোথা পর্যন্ত লিস্টটা হবে, সো আমি এই যে নামগুলো দিয়ে দিচ্ছি সোর্স। সো নামগুলো একটু বেশি করে সেল নিতে পারেন অথবা অ্যাডজাস্টেড এই সেল পর্যন্ত নিতে পারেন। দ্যাটস ইট। তারপর আমরা যখন ওকে দিয়ে দিব, সো এই যে দেখেন এই লিস্টটা এখানে চলে আসছে। সো চার্ট অফ অ্যাকাউন্টস থেকে সবগুলো সেল ওয়াইজ লিস্ট এখানে নামগুলো চলে আসছে। সো আমাদের যেই নামটা পিক করা লাগবে আমরা সাথে সাথে এখান থেকে এভাবে পিক করতে পারছি। সো এই ট্রানজাকশনটার জন্য আমাদের এখানে যে যে নাম পিক করা লাগবে আমরা লিস্ট থেকে পিক করব। আর একবার লিস্টটা তৈরি করে ফেললাম যেহেতু, সো এবার আমি কি করব, লিস্টটাকে টেনে ধরে একদম নিচে পর্যন্ত নিয়ে যাবো। সো ক্লিয়ার কন্টেন্ট দিয়ে দেই, ক্লিয়ার কন্টেন্ট। সো দেখেন এখন প্রত্যেকটা সেলের মধ্যে লিস্টটা চলে আসছে, রাইট? সো এবার আমরা ইজিলি যে কোনো সেলেই নামটা পিক করতে পারবো যেই অ্যাকাউন্ট আমাদের দরকার। তো এইভাবে করে আমরা লিস্ট তৈরি করতে পারি। জাস্ট আমি কপি পেস্ট করে দিচ্ছি। এবার প্রথম সেলের জন্য এখানে যেহেতু ইনভেস্টমেন্ট, সো আমাদের এখানে ক্যাশ অথবা ব্যাংকে এই টাকাটা ঢুকেছে, সো আমরা এখানে সাপোজ ইনভেস্টমেন্ট ক্যাশেই দেখাই। আর এখান থেকে পিক করি হচ্ছে ওনার শেয়ার ক্যাপিটাল, সো ওনার শেয়ার ক্যাপিটালটাও আমরা পিক করতে পারবো। তো এখান থেকে আমাদের ওনার শেয়ার ক্যাপিটালটা পিক করি। এই যে ওনার ফান্ড ইন্ট্রোডিউসড এটা আছে, শেয়ার ক্যাপিটাল। সো ওনার্স শেয়ার ক্যাপিটালটার আন্ডারে মাল্টিপল ওনার্স থাকতে পারে, যেমন পার্টনার্স থাকতে পারে, মাল্টিপল পার্টনার্স থাকতে পারে। সো এই ক্ষেত্রে আমরা সেই ইনভেস্টমেন্ট গুলোকে এটার আন্ডারে দিতে পারি। আর অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এখানে 90,000 ডেবিট, 90,000 ক্রেডিট। তো সাপোজ আমাদের এখানে আবার নাম্বারের একটা বিষয় আছে। আমরা জানি যে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং এ বা ফাইন্যান্সের নাম্বারিং এর ভ্যালুটা একটু ডিফারেন্টলি লেখা হয়। সো আমরা এই দুটো সেল চুজ করে এখান থেকে এই যে আমাদের চলে যাচ্ছি হোমে, এখান থেকে ফিল্টার ফরম্যাটে চলে আসি, ফরম্যাট সেলস। এখান থেকে দেখতে পাবেন নাম্বারে গেলে পরে আমাদের এখানে যে দুইটা, এখানে আমাদের ডটের পর দুইটা ডেসিমালস থাকে। এখানে অ্যাকাউন্টিং এর আন্ডারে আসতে দেখতে পাবেন, এখানে অ্যাকাউন্টিং এর আন্ডারে খুব সুন্দরভাবে সিম্বলটাও চুজ করা যায় যে কোন দেশের কোন কারেন্সি সিম্বলটা আমরা দিতে চাচ্ছি। সো এটা আমরা এখান থেকে পিক করতে পারবো, ঠিক আছে। সো আপাতত আমি এখান থেকে কোনো কারেন্সি পিক করতে চাচ্ছি না, জাস্ট ডেসিমেলটা অ্যাড করতে চাচ্ছি। তো সেই কারণে আমি জাস্ট নর্মালি নাম্বারে এবং এই যে নেগেটিভ নাম্বার যে প্রথমটা সেটাই পিক করছি। সো দ্যাটস ইট। এখানে জাস্ট পরবর্তীতে দুইটা জাস্ট ডেসিমেল অ্যাড হবে, দ্যাটস ইট। এন্ড এভাবে করে আমরা মাল্টিপল ট্রানজাকশন অ্যাড করতে পারি। আমি এখানে আরো কয়েকটা ট্রানজাকশন অ্যাড করার জন্য আমি এখানে যে কয়েকটা ট্রানজাকশন এখানে কিছু কিছু ট্রানজাকশন করে রেখেছি, এখান থেকে কিছু কিছু কপি করে নিই যেহেতু আমাদের টাইমটা অল্প। সো পরবর্তী শীটগুলো করতে হবে। এখানে কিছু কিছু দেখেন ট্রানজাকশন করেছি। ফার্স্ট অফ অল হচ্ছে মেশিনারিজ পারচেস করেছে। সো এখানে যেহেতু প্রোডাকশন ওরিয়েন্টেড কোম্পানি প্লাস এদের সার্ভিসও প্রোভাইড করে, এরা কার রিপেয়ারিং সার্ভিস প্রোভাইড করে, এবং যেহেতু হচ্ছে এদের মেশিনারিজ আছে, সো মেশিনারিজটা পারচেস করা হয়েছিল এবং কত টাকা পারচেস করা হয়েছিল সো এটাই মেনশন করা হয়েছে। তো এটা হচ্ছে ডেটটা আমরা চেঞ্জ করে দিব। দেন নেক্সট ট্রানজাকশন হচ্ছে সেলস হয়েছে, কার রিপেয়ারিং সার্ভিস প্রোভাইড করা হয়েছে বাট ক্রেডিটে, এটার টাকাটা এখনো আমরা রিসিভ করি নাই, দ্যাটস ওয়াই
অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অ্যান্ড কার রিপেয়ারিং সার্ভিস ক্রেডিট। সো দেখেন এখানে প্রত্যেকটাই আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর থেকে অ্যাকাউন্টস গুলো নেওয়া। আর জার্নালের করার সময় যে জার্নালের ট্রিক্স গুলো আছে আমি আপনাদেরকে ক্লাসে শেয়ার করেছিলাম, সেই জার্নালের ট্রিক্স ফলো করেই যদি আমরা খেয়াল করি যে যেগুলো সেলস বা রেভিনিউ টাইপ অফ অ্যাকাউন্ট, ইভেন ইকুইটি টাইপ অফ অ্যাকাউন্ট সবগুলি কিন্তু ক্রেডিটে, আর যেগুলো হচ্ছে আমাদের অ্যাসেট টাইপ অফ অ্যাকাউন্ট বা এক্সপেন্স টাইপ অফ অ্যাকাউন্ট সেগুলো সবগুলোই আমাদের ডেবিটে। দেন এখানে আসি, নেক্সট ট্রানজাকশন হচ্ছে ক্যাশ রিসিভড অন প্রিভিয়াস ক্রেডিট সেলস। ওই যে আমাদের সেল করেছিলাম ওই টাকাটা পরবর্তীতে একদিন রিসিভ হয়েছে, সেটা আমরা ক্যাশে পেমেন্ট দেখাচ্ছি। ইন্টারনেট এক্সপেন্স হয়েছে, তো ইন্টারনেট বিল পেমেন্ট করা হয়েছে ক্যাশের মাধ্যমেই, সো এটা ন্যাচারালি আমরা এই ট্রানজাকশন দিচ্ছি। দেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হয়েছে এখানে। আর হয়েছে ওনার্স ড্রয়িংস, তো ওনার্স ড্রয়িংসটা আমাদের এখান থেকে ওনার ড্রয়িং এর যে অ্যাকাউন্টটা আছে যেটা আমাদের ইকুইটি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এখানে এন্ট্রিটা দিতে পারছি। সো এই কয়টা ট্রানজাকশন আমি এখান থেকে জাস্ট কপি করে নিই যাতে আমাদের রিফ্লেকশনটা আমরা ওখানে দেখতে পাই। সো আমি এখান থেকে জাস্ট কপি করে, ইয়েস, চলে আসুন মাইকে, কোনো কোশ্চেন থাকলে করে ফেলুন। বলুন ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যান্ড রেজ করেছেন কি কেউ? আচ্ছা, সো কারো কোয়েরিজ থাকলে আপনারা মাইকে এসে করতে পারবেন। ওকে, এবার চলে আসি, আমি এখানে কিছু এই যে ট্রানজাকশনাল যেগুলো ডিফিকাল্টিজ আছে আমি ঠিকঠাক করে ফেলি। এইখানে ডেবিট ক্রেডিট এটা, এই সেলটা আমাদের লাগবে না, এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট অন লেফট। এবার ঠিক আছে। আর কিছু কিছু ট্রানজাকশন যেগুলো করেছে এখানে সবগুলোই এরকম লিস্ট আকারে আসবে। সো যেগুলো যেগুলো আমাদের লিস্ট নাই আমি জাস্ট এখান থেকে লিস্টটা পিক করে দিচ্ছি। দেন আচ্ছা, এখানে প্রথম যে ট্রানজাকশন এটা করে ফেলেছি যেহেতু, সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সো রেফারেন্সের মধ্যে আপাতত অন্য কোনোগুলোতে কোনো রেফারেন্স অ্যাড করলাম না, বাট আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখানে কি কি রেফারেন্স হতে পারে। তো আমি জাস্ট ছোট করে এখানে তাও লিখে দেই, ভাউচার্স, চেকস, এগুলো সব এখানে রেফারেন্সের মধ্যে আসবে, ঠিক আছে। দেন ডেট ওয়াইজ জাস্ট আমরা অল্প কিছু ডেট এখানে অ্যাড করে ফেলি, 2/11/2022, এটা দিই আমরা 5/11/2022, এটা দিচ্ছি 7/11/2022। তো এখানে প্রতিদিনের ট্রানজাকশন গুলো এভাবে এন্ট্রি করতে পারবেন। 11/11/2, তো জাস্ট ডেমো কয়েকটা ট্রানজাকশন এন্ট্রি দেখালাম। এখন যেটা করতে হবে আমাদের এই অনুযায়ী আমাদের এই ট্রানজাকশন গুলোর সাথে সাথে তো আমাদের লেজার অ্যাকাউন্টস গুলো যাতে হয়ে যায়। সো লেজার অ্যাকাউন্টস গুলোর জন্য আমরা ঘর ক্রিয়েট করে রাখবো, বাট লেজার অ্যাকাউন্টস এর পাশাপাশি আমরা যে আরেকটা ট্রিক করতে পারি এটা এখানে আমি শীটের মধ্যে আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট অফ অল লেজার অ্যাকাউন্টস এর ক্রিয়েশনের জন্য আমরা এখানে যেহেতু লেজার গুলো তৈরি করবো, আমি এখানে জেনারেল লেজার দিয়ে আমাদের এই জায়গাটা রাখি, এন্ড পরবর্তীতে আমি এখানে ফরম্যাটের মধ্যে আসবো। আর এই পাশে হচ্ছে আমরা অ্যাড করে রাখবো আমাদের সাবসিডিয়ারি লেজার। সো সাবসিডিয়ারি লেজারের জন্য সেম প্রসেসে যা যা এখানে দরকার আমাদের এই কয়টা সেল এখানে আপডেট করব, এন্ড এই জায়গাটাতে আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিব, অন্য একটা কালার চয়েস করি। সো আমি এখানে মেনশন করছি যে সাবসিডিয়ারি লেজার। সো কোম্পানি নেম সাবসিডিয়ারি লেজার্স and for the month of what, so এটা আমরা মেনশন করব। দেন কয়েকটা সেল নিয়ে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল এর সাবসিডি লেজার গুলো তৈরি করব, আর কয়েকটা সেল নিয়ে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এর সাবসিডি লেজার গুলো তৈরি করব। সো আমি এখানে অল্প একটা সেল দিচ্ছি, জাস্ট মার্জ করে নিচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল, এখানে কয়েকটা সেল নিচ্ছি, মার্জিন সেন্টার অ্যাকাউন্টস পেয়েবল।
তো অ্যাকাউন্টস রিসিভেবল এর আন্ডারে আমাদের কি কি ফরম্যাটের মধ্যে থাকবে? ফার্স্ট অফ অল আসবে হচ্ছে ডেট, দেন আসবে ডিউ ডেট, দেন ডেবিট অ্যামাউন্ট ডেবিট, আমরা এভাবেও লিখতে পারি, দেন অ্যামাউন্ট ক্রেডিট, এন্ড দেন লাস্টটা হচ্ছে ব্যালেন্স। সেম করে দিয়েছি, এখানে হবে ব্যালেন্স। ঠিক আছে, সো এই হবে হচ্ছে আমাদের এই সাবসিডিয়ারি অ্যাকাউন্টস গুলার ব্যালেন্স, এন্ড প্রত্যেকটারই এরকম আলাদা আলাদা করে ব্যালেন্স আসবে। সো এই হচ্ছে আমাদের সাবসিডিয়ারি লেজারের ফরম্যাট, যে ফরম্যাটটার মাধ্যমে আমরা তৈরি করতে পারি। আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি এটার মধ্যে যাতে বোঝা যায়। সো এভাবে করে আমরা প্রত্যেকটা সাবসিডিয়ারি লেজার তৈরি করব, আর প্রত্যেকটার উপর একটা করে নেম থাকবে, সেটা হচ্ছে কাস্টমার নেম। যেগুলো অ্যাকাউন্টস রিসিভেবল হবে সেগুলো হচ্ছে কাস্টমার নেম হবে। সো আমি মার্জিন সেন্টার করে কাস্টমার 1 এভাবে করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কাস্টমার নেমটা হবে। এন্ড অল বর্ডার্স এটাও, আর এটা একটা ডিফারেন্ট কালার ইউজ করে দিচ্ছি। এই সো সো এখান থেকে কাস্টমার 1, এর পাশে আমরা আরো তৈরি করতে পারি কাস্টমার 2, 3 এভাবে তৈরি করতে পারি, নিচের দিকে তৈরি করলে ভালো। কাস্টমার 2 এভাবে করে রাখি, কাস্টমার 3 এখানে কয়েকটা ফরম্যাট রেখে দিই। সো এই অনুযায়ী আমাদের যতগুলো অ্যাকাউন্টস রিসিভেবল এর ব্যালেন্স থাকবে আমরা সবগুলো কাস্টমার ওয়াইজ লেজার তৈরি করতে পারবো। আর আমাদের এই পাশে হচ্ছে সাপ্লায়ার ওয়াইজ তৈরি হবে। সো এটাকে আমি আনমার্জ করে এখানে এতটুকু পর্যন্ত রাখি, অ্যাকাউন্টস রিসিভেবল। এবার এই তো অ্যাকাউন্টস পেয়েবল এর, সো একই ঘরগুলো সেম, এখানে আমাদের সাপ্লায়ার্স হবে। ওকে, সাপ্লায়ার 1 and 2 এগুলো করে আমাদের সাপ্লায়ার দেখতে আসবে। তো সাপ্লায়ারদের নাম এখানে হবে, কোম্পানি নেম হতে পারে, বা পেমেন্টের সময় কাস্টমার এবং সাপ্লায়ারের নাম, পার্সনের নাম হতে পারে, কোম্পানি নেম হতে পারে, দুটোই আপনারা অ্যাড করতে পারবেন এখানে। আর এই ঘরগুলো ফিল আপ করতে হবে, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের সাবসিডিয়ারি লেজার, যেটার জন্য আমরা ঘর তৈরি করলাম। এখন এই পাশে হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। বাকি যে লেজার গুলো আমাদের তৈরি করতে হয়, জেনারেল লেজার গুলো, সেগুলোর জন্য আমাদের বেশি ঘর লাগে না। আমাদের এখানে ডিউ ডেটটা থাকে না, শুধুমাত্র এগুলোতে থাকে শুধুমাত্র ডেট, অ্যামাউন্ট এন্ড ব্যালেন্স। সো এই 4টা ঘর নিয়ে বাকি জেনারেল লেজার গুলো তৈরি করা হয়। সো এটার জন্য আমরা পরবর্তীতে এখানে ফরম্যাট অ্যাড করব। এবার চলে আসি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে এখানে ফার্স্ট অফ অল কারেকশন করি, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তো ট্রায়াল ব্যালেন্সের মধ্যে মূলত আমরা ফার্স্ট অফ অল প্রত্যেকটা ট্রায়াল ব্যালেন্সের প্রথমেই আমাদের পার্টিকুলার্স গুলো থাকে। সো পার্টিকুলার্স এবং অ্যাকাউন্টস টাইপ এটা আসবে, এবং পরবর্তীতে আমাদের ডেবিট এবং ক্রেডিট সাইডের অ্যামাউন্ট গুলো সহ ব্যালেন্স আসবে। সো আমরা চার্ট অফ অ্যাকাউন্টস চলে যাবো এখন। যেহেতু ট্রায়াল ব্যালেন্সের মধ্যে চার্ট অফ অ্যাকাউন্টস এর অল অ্যাকাউন্টস থাকে, তো সেই জন্য আমরা যেটা করবো যে চার্ট অফ অ্যাকাউন্টস এর সবগুলো অ্যাকাউন্টস এখান থেকে কপি করে নিব। যেহেতু চার্ট অফ অ্যাকাউন্টস আমাদের রেগুলারলি আপডেটেড, সো আমরা জেনারেল লেজার নেম এবং অ্যাকাউন্টস টাইপ এই দুটো সেল শুধু আমরা কপি করব। এবার চলে আসি ট্রায়াল ব্যালেন্সে। ফার্স্ট দুটো সেলই হচ্ছে আমাদের এই দুটো সেল, ঠিক আছে। দেন আমাদের এখানে আসবে হচ্ছে ডেবিট অ্যামাউন্ট, দেন আসবে এখানে ক্রেডিট অ্যামাউন্ট, দেন আসবে ব্যালেন্স,
এখানে যে ব্যালেন্সটা আসবে এটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট অ্যামাউন্ট থেকে অটোমেটিক্যালি যে ব্যালেন্সটা আমরা পাচ্ছি প্লাস মাইনাস করে সেটা। দেন এখানে অ্যাডজাস্টেড ব্যালেন্স নাম দিই আমরা, এখানে অ্যাডজাস্টেড ব্যালেন্স। তো এখন এই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কি কাজ করব আমরা? সো মূলত হচ্ছে ট্রায়াল ব্যালেন্সই আমাদের জেনারেল লেজারের যে কাজটা, সেটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা জেনারেল লেজারের কাজ হচ্ছে যে আমাদের এখানে ডেবিট ব্যালেন্স হোক ক্রেডিট ব্যালেন্স হোক মেনশন করার পর, সেই অ্যামাউন্ট গুলো মেনশন করার পর আমরা কি করি, ফাইনালি সেই ব্যালেন্সটা পাই। তো সাপোজ আমি এখানে এখন ক্যাশের সাপোজ একটা জেনারেল লেজার তৈরি করি যদি, তাহলে কেমন হয়? সো আমি এখানে ক্যাশের একটা জেনারেল লেজার তৈরি করি, নাম দিই হচ্ছে ক্যাশ। তো এবার চলে আসি ডেট, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, যেহেতু জার্নালে ন্যারেশন দিয়ে দিয়েছি তো এখানে ন্যারেশন লাগে না, আমরা জাস্ট ডাইরেক্টলি ব্যালেন্স অ্যাড করতে পারি। এই হয়ে যাচ্ছে আমাদের টোটাল ক্যাশের যে আসলে আমাদের জেনারেল লেজার সেটা। সো এখানে যেটা হয় আমরা কি করি, ডেট ওয়াইজ সবগুলো ট্রানজাকশন অ্যাড করি এবং অটোমেটিক্যালি আমরা সেখান থেকে সেই ব্যালেন্সটা আমরা পাই। তো এখানে জাস্ট সবগুলো ঘরে আমি জাস্ট এগুলোকে ফর্মেট ঠিক করি। এবার আমাদের জার্নালে চলে আসি, ক্যাশ নিয়ে যত জার্নাল এখানে হয়েছে সবগুলোই আমরা ওখানে ব্যালেন্সগুলো শিফট করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমাদের ব্যালেন্সটা আসে। তো জাস্ট এখানে ডেট ওয়াইজ নিয়ে আসি, মানে ক্যাশ ছিল ডেবিটে, সো ডেবিটে হবে 90,000, ডেবিটে 90,000। এরপর আমাদের নেক্সট জার্নালে 2 তারিখে ক্যাশ ছিল 55,000, এটা হচ্ছে ক্রেডিটে। তো 2 তারিখে 1,000 ক্রেডিটে। এরপরে 5 তারিখে নেই, 7 তারিখে ছিল 10,000 ডেবিটে ব্যালেন্স। সো 7 তারিখে 10,000 ডেবিটে ব্যালেন্স। এন্ড এবার ইন্টারনেট, এটাও ক্যাশে ছিল, তো 11 তারিখ 1,000, এখানে 1,000 11 তারিখে। Perfect. এবার 12 তারিখে হচ্ছে আমাদের একটা ক্যাশ পেমেন্ট 500, 12 তারিখে একটা ক্যাশ পেমেন্ট 200। সো আলটিমেটলি আমাদের যে ব্যালেন্সটা আসে একদম শেষে সেই ব্যালেন্সটা আমরা পাচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল আমাদের যে ব্যালেন্স গুলো আসে, আমরা প্রথমত ব্যালেন্সটা আনি হচ্ছে ফাংশনসে অ্যাড করি, সাম দেই, ফাংশনসে সাম অ্যাড করি, তারপর সাম, সো আমি সাম অ্যাড করলাম। আপাতত প্রথম ব্যালেন্সটা কিন্তু প্রথম যে ব্যালেন্সটা থাকে ডেবিটে বা ক্রেডিটে যেটাই হোক সেই সমান সমান ব্যালেন্সটা এখানে হয়। তো আমি জাস্ট সমান সমান এই ব্যালেন্সটাই দিচ্ছি। নেক্সট যে ব্যালেন্সটা আসে সেটা কিন্তু আমাদের এই ব্যালেন্সের সাথে কন্ট্রাস্ট হয়ে অ্যাডজাস্ট হয়ে নেক্সট ব্যালেন্সটা আসে। সো এই ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাদের যেটা করতে হয়, ফার্স্ট অফ অল আমাদের নেক্সট ব্যালেন্সটা বের করতে হলে সমান সমান প্রথম ব্যালেন্স প্লাস এই ডেবিট ব্যালেন্স মাইনাস ক্রেডিট ব্যালেন্স, এইভাবে করে আমরা ব্যালেন্সটা আনি সেকেন্ড ব্যালেন্সটা আনার জন্য। এর পরবর্তী ব্যালেন্স গুলো কিন্তু সব এরকম করেই আসে, যদি আমরা জাস্ট একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি। আচ্ছা, সো এই প্রথম ব্যালেন্সটার সাথে আমরা অ্যাড করি হচ্ছে ডেবিট ব্যালেন্স। সো প্রথম ব্যালেন্সটাকে নিয়ে আসবো সমান সমান দিয়ে, তারপরে আমরা প্লাস করব ডেবিট ব্যালেন্স মাইনাস ক্রেডিট ব্যালেন্স, এই যে এই ব্যালেন্সটা। কারণ যেহেতু ক্যাশের ক্রেডিট ব্যালেন্সটা মাইনাস হচ্ছে, অফকোর্স ব্যালেন্সটা কমে যাবে, কিন্তু তখন যখন ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 90,000 থেকে ব্যালেন্সটা কমে 55,000 কমে যাবে, তাই না? আবার যখন ব্যালেন্স বাড়ছে, ডেবিটে ব্যালেন্স আসছে ক্যাশের, তখন অটোমেটিক্যালি এই ব্যালেন্সের সাথে আবার এই ডেবিট ব্যালেন্সটা কিন্তু অ্যাড হবে, সো দ্যাটস ওয়াই ব্যালেন্সটা বেড়ে যাবে। সো এইভাবে করে আমরা ব্যালেন্সটা অ্যাডজাস্ট করতে পারবো। প্রথম ব্যালেন্সের সাথে মানে বিগিনিং ব্যালেন্সের সাথে পরবর্তী ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্সটা যদি হয় তাহলে ডেবিট ব্যালেন্সটা হবে অ্যাড, এবং ক্রেডিট ব্যালেন্সটা যদি হয় তাহলে সেই ক্রেডিট অ্যামাউন্টটা হবে মাইনাস। সো করে দেন এন্টার দিলে দেখেন আমরা এই দিনের 2 তারিখের ব্যালেন্স পাচ্ছি হচ্ছে 35,000। এবার আবার 7 তারিখে যখন 10,000 ব্যালেন্স চলে আসলো ডেবিটে,
তখন অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে গেল ক্যাশের ব্যালেন্সটা 45,000। 11 তারিখে আবার একটু কমলো, 1,000 কমে 44,000 হয়ে যাচ্ছে। তারপরের দিন আরো 500 কমলো, 40,000 এখান থেকে 40,000 জায়গায় 43,500 হয়ে গেল। আরো 200 কমলো ওই দিন, 43,300 হয়ে গেল। তার মানে অরিজিনাল এখন ক্যাশের ব্যালেন্স আমাদের এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স অফ ক্যাশ ইজ 43,300, তাই না? সো এই ব্যালেন্সটা আমরা যে বের করছি জেনারেল লেজারের মাধ্যমে, এটা হচ্ছে প্রতিদিনের একটা ডাটা পাওয়ার সুবিধার্থে আমাদের এই ব্যালেন্সটা উপকারী, যে কারণে আমরা আসলে জেনারেল লেজারটা তৈরি করে থাকি ডেইলি ব্যালেন্সটা দেখার জন্য। এখন এই ব্যালেন্সটা যদি আমরা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমেই মান্থলি এবং ডেইলি একটা আপডেট পেয়ে যাই, তাহলে আমরা জেনারেল লেজারের জন্য কিন্তু তখন আমাদের বেশি ম্যানুয়ালি এই কাজগুলো করতে হবে না। তখন যেটা করতে হবে শুধুমাত্র আমাদের সাবসিডি লেজার জেনারেট করলেই দ্যাটস এনাফ। আর বাকি যেই ব্যালেন্সটা আমাদের প্রয়োজন ডে ওয়াইজ, সেই ব্যালেন্সটা আমাদের ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে পেয়ে যেতে পারি। সেটা কি হবে? সেম ব্যালেন্সই আমরা ক্যাশের মাধ্যমে পেতে পারি এই ব্যালেন্সের ঘরে। সেটা হচ্ছে আপনার ফার্স্টে ডেবিট ব্যালেন্স গুলো কাউন্ট করবেন এন্ড ক্রেডিট ব্যালেন্স গুলো কাউন্ট করবেন, তারপর ডেবিট মাইনাস ক্রেডিট করলে এখানে ব্যালেন্স গুলো চলে আসবে। সো এই ব্যালেন্স গুলো কাউন্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের আবারও চলে আসতে হবে আমাদের চেনা জানা একটা ফাংশন, সেটা হচ্ছে সামিফ ফাংশন। সো আমি সামিফ ফাংশনটা আপনাদেরকে কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট ক্লাসে শিখিয়েছিলাম, যে যেই শীট থেকে আমরা অ্যামাউন্ট এবং ডাটাটা নিব, সেই শীটের সাথে এই শীটের কিছুটা ম্যাচ থাকতে হবে, কিছু অ্যাকাউন্টস ম্যাচ থাকতে হবে, কিছু ডাটা ম্যাচ থাকতে হবে, তাহলে আমরা পারবো। সো আমরা কি করব, জার্নাল এন্ট্রির মধ্যে গিয়ে দেখেন যে জার্নাল এন্ট্রির মধ্যে যতগুলো এন্ট্রি আমরা দিয়েছি, একটা জিনিস এখানে ম্যাচিং, সেটা হচ্ছে জেনারেল লেজার অ্যাকাউন্টস গুলো আমাদের ম্যাচিং। সো অফকোর্স আমরা ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের জেনারেল লেজারের প্রত্যেকটা ব্যালেন্স কত, কোনটা ডেবিট অ্যামাউন্ট, কোনটা ক্রেডিট অ্যামাউন্ট। তো এটা বের করার জন্য আমাদের ফার্স্টে যেটা ব্যাংকে ট্রান্সফার হোক বা না হোক, আমরা প্রথমটার অ্যামাউন্ট বের করে ফেলি, তারপর ড্র্যাগ এন্ড ড্রপ করলেই সবগুলোর অ্যামাউন্ট বের হয়ে চলে আসবে। আবার প্রথমটার অ্যামাউন্ট বের করবো, ড্র্যাগ এন্ড ড্রপ করলেই সবগুলোর অ্যামাউন্ট পেয়ে যাবো। সো এইভাবে প্রথমটা করি, ডেবিট অ্যামাউন্ট। সো আমি চলে যাচ্ছি ফাংশনসে, এখান থেকে সামিফ চুজ করি। সো আমি কি বের করতে যাচ্ছি এটা বুঝতে হবে। সামিফ ফাংশনটা বলার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমি বের করতে যাচ্ছি এইখানে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এই ব্যালেন্স, এই অ্যাকাউন্টটার ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সটা কি। সো ডেবিট ব্যালেন্সটা বের করার জন্য অবশ্যই আমাদের সেটা জার্নাল থেকে বের করতে হবে কোনগুলো ডেবিট ব্যালেন্স আছে। সো ফার্স্টে রেঞ্জটা হচ্ছে আমাদের সেই জার্নালের সেই অ্যাকাউন্টস গুলো, রেঞ্জ হচ্ছে ডাইরেক্টলি সেই অ্যাকাউন্টস গুলো যে অ্যাকাউন্টসটা ট্রায়াল ব্যালেন্সের সাথে ম্যাচ করবে। সো জার্নালসে ক্লিক করার সাথে জার্নাল চলে আসছে। এবার আমরা জেনারেল লেজারের যে অ্যাকাউন্টস গুলো এখান থেকে ধরবো সবগুলো। এখানে যে জার্নালের যে সেলগুলো নিয়েছি, সি এর যে কলামটা নিয়েছি, এই কলামটাতে শুধুমাত্র জেনারেল লেজার অ্যাকাউন্টস গুলো, এখানে আর কিছুই নাই। সো আমরা যেটা করবো, এই সেলটাকে লক করব আর এই সেলটা একটু বেশি করে নিয়ে নিব। যেমন এখানে 126 পর্যন্ত নিয়েছে, তো আমি এখানে 1000 পর্যন্ত ধরে নিব, একটু বেশি করে ধরে নিব। এন্ড এটার আগে সি এর আগে এবং পরে একটা করে ডলার সাইন অ্যাড করে দিব, তাহলে কি হচ্ছে, সেলগুলো লক হচ্ছে। তো দুইটা সি এর আগে এবং পরে একটা করে ডলার সাইন অ্যাড করে দিলাম। এবার তাহলে সেল লক হয়ে গেল এবং এই পাশে দেখেন ভ্যালুটা চলে আসছে ক্যাশ থেকে টোটাল যে জেনারেল লেজার অ্যাকাউন্টস, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এবার ক্রাইটেরিয়াতে ক্লিক করব। আমাদের দেখাচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্সে আছি, সো আমি ট্রায়াল ব্যালেন্স থেকেই যেহেতু ক্রাইটেরিয়াটা নিব, তাই আমি লেজার একবার গেলাম, আবার ট্রায়াল ব্যালেন্সে আসলাম। দেখেন এখানে ট্রায়াল ব্যালেন্স লেখাটা পিক করেছে, তো তার মানে ট্রায়াল ব্যালেন্সের যে শীটটা সেটা পিক করছে ঠিক মতো। এবার ট্রায়াল ব্যালেন্সের প্রথম অ্যাকাউন্টটা যেহেতু আমরা ব্যালেন্স বের করছি, তার মানে প্রথম অ্যাকাউন্টটাই হবে আমাদের ক্রাইটেরিয়া। তো যদি রেঞ্জের মধ্যে এই ক্রাইটেরিয়া খুঁজে পাওয়া যায়, তাহলে সাম রেঞ্জ থেকে অ্যামাউন্টটা এখানে ইনপুট দিবে। এটাই হচ্ছে সাম রেঞ্জের পারপাসটা, যে রেঞ্জের মধ্যে যদি এই অ্যাকাউন্টটা খুঁজে পায় সে, তাহলে অটোমেটিক্যালি এই অ্যাকাউন্টের আন্ডারে যত ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা এখানে দেখাবে। সো সাম রেঞ্জটা হবে অফকোর্স অ্যামাউন্ট, সাম রেঞ্জটা হবে এইটার অ্যাকাউন্টের অ্যামাউন্টটা আমার লাগবে এখানে, অফকোর্স সাম রেঞ্জটা হবে অ্যামাউন্ট, এবং অ্যামাউন্ট আমরা সেম জায়গা থেকেই পাবো, সেম জায়গা থেকে জার্নালস থেকে ডেবিট সাইডটা শুধু চুজ করবো, কারণ ডেবিট ব্যালেন্স চাচ্ছি আমরা। সো ডেবিট সাইডটা শুধু চুজ করবো, সবগুলো সেল নিব। জার্নালস এর এই সেলটা ডি কলামটা আমাদের অ্যামাউন্ট, উইচ ইজ ডেবিট অ্যামাউন্ট। সো এইটাকে আমরা সেলটাকে কি করবো, লক করে দিব, ডি এর আগে পরে ডলার সাইন অ্যাড করে, আর ডেবিট এর আগেও পরে
$, করে। এন্ড যেহেতু আমরা রেঞ্জ নিচ্ছি 1000 পর্যন্ত, সাম রেঞ্জও ইচ্ছা করে বেশি করে নিয়ে নিব 1000 পর্যন্ত। মাসে এরকম হতে পারে যে অনেক বড় ট্রানজাকশন হতে হতে একদম নিচে চলে যেতে পারে, তো সেই জন্য বেশি করে নিয়ে রাখবো। সো ওকে দিব। এবার দেখেন যেহেতু ব্যাংকে কোনো ট্রানজাকশন নাই, সেই কারণে এখানে ডেবিট অ্যামাউন্ট দেখাচ্ছে না। সো যদি আমরা জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এবার দেখেন যে যে অ্যাকাউন্টস ওয়াইজ আমাদের ডেবিট অ্যামাউন্ট আছে, যেমন ইন্টারনেট এক্সপেন্স হয়েছিল, দ্যাটস ইন্টারনেট এক্সপেন্সের ক্ষেত্রে এই এক্সপেন্সের ঘরে 1000 টাকা ছিল। তারপর উপরের দিকে যাই আমরা, এখানে কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডভার্টাইজিং এর ঘরে ছিল 500, তারপর ওনার ড্রয়িং এটা 200। এরকম করে যে যে অ্যাকাউন্ট ওয়াইজ যত টাকা সেই অ্যাকাউন্ট ওয়াইজ চলে আসছে। শুধুমাত্র ডেবিট ব্যালেন্স আসছে, কিন্তু ক্রেডিট এখনো আসে নাই। সো ক্রেডিটটা আমাদের সেম ওয়েতে বের করতে হবে। ক্রেডিটটাতেও আমরা সেম জিনিসটাই করব। সাম ইফ এই অ্যাকাউন্টেরই ক্রেডিট ব্যালেন্স বের করতে যাচ্ছি, সো রেঞ্জ হবে জার্নালের সবগুলো অ্যাকাউন্টস, আবারও অ্যাকাউন্টস গুলো সব আমাদের জার্নালের ব্যালেন্সটা। এন্ড এখান থেকে আমাদের সেলগুলোকে লক করি। সি কলামটা আবারও হবে আমাদের রেঞ্জ, এবং সেলগুলোকে নিয়ে নিচ্ছে 1000 পর্যন্ত। ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্টটা, যেটা প্রথম ক্রাইটেরিয়া সেটাই। দেন সাম রেঞ্জ। ট্রায়াল ব্যালেন্সের পাশে যেই সেলটা আমরা পিক করব, এটাকে লক করব না কখনো, কারণ এটা যখন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করবো তাহলে অটোমেটিক্যালি এই পাশের সেলগুলোকে পিক করবে, এবং সেই অনুযায়ী ক্রাইটেরিয়া চেঞ্জের সাথে সাথে অ্যামাউন্ট গুলো চেঞ্জ হবে। সো সাম রেঞ্জ আবার চলে যাচ্ছি আমরা জার্নালে এবার ক্রেডিট সাইডটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ। সো সাম রেঞ্জটা এভাবে করে নিয়ে নিব। এন্ড এইটাকেও এর যে সেলটা, এর আগে আর পরে $সাইন অ্যাড করে দিয়ে এটাকে লক করব সেলটাকে। তো এটা এর আগে এবং পরে আরেকটা $সাইন অ্যাড করব, দ্যাটস ইট। আর এখানে 1000 পর্যন্ত সেল নিয়ে নিব, দ্যাটস ইট। তো ওকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের ক্রেডিট অ্যামাউন্টটাও চলে আসলো, যেহেতু ব্যাংকে কোনো ট্রানজাকশন নেই তাই এই কারণে ক্রেডিট সাইনেও ক্রেডিট অ্যামাউন্ট কোনো আসে নাই। তবে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলে যেগুলো ক্রেডিট অ্যামাউন্ট ছিল সবগুলোর ক্রেডিট অ্যামাউন্ট এখানে চলে আসবে। এই যে দেখেন ক্রেডিট অ্যামাউন্ট চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে, ব্যালেন্সটা বের করতে হবে। সো ব্যালেন্সটা বের করার সিস্টেম হচ্ছে জাস্ট আমরা এখানে ইকুয়ালসটা আমার নেওয়া যাচ্ছে। সো ব্যালেন্সটা বের করার সিস্টেমটা হচ্ছে জাস্ট ডেবিট অ্যামাউন্ট মাইনাস ক্রেডিট অ্যামাউন্ট, which is এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি। এবার দেখেন সেল ওয়াইজ আমাদের আসলে প্রত্যেকটা ব্যালেন্স কি হওয়া উচিত সে অনুযায়ী চলে আসছে। এবার দেখেন ক্যাশের ব্যালেন্স আমরা এখানে পাচ্ছি 43,300, যেটা আমাদের জেনারেল লেজারের সাথে কিন্তু দেখেন ম্যাচ করছে, তাই না? সো তার মানে আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে ইজিলি এই পারপাসটা আমাদের ফুলফিল হচ্ছে যে আমাদের ক্যাশে ডেইলি কত ব্যালেন্স আছে। আমি সাপোজ যদি 12 তারিখে এসে ক্যাশের ব্যালেন্স চেক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 43,300 আছে। আমি যদি 7 তারিখে এসে ক্যাশের ব্যালেন্স চেক করি, তার মানে তখন ক্যাশের ব্যালেন্স থাকবে অবশ্যই 45,000। সো দ্যাট মিনস আমাদের ডে টু ডে বেসিস যত ট্রানজাকশন দিব সে হবে কিন্তু এই 43,000 বা 45,000 যে ব্যালেন্সটা হবে এটা আপডেট হবে, ঠিক আছে? তো এখন দেখেন সাপোজ আমি ব্যাংকে একটা ট্রানজাকশন করছি, সো জার্নালস থেকে আমি সাপোজ 12 তারিখেই বা 13 তারিখে আরেকটা ট্রানজাকশন করি, 13, 11, 22। সো ব্যাংকে একটা ট্রানজাকশন করছি যেহেতু, তো ব্যাংক এখান থেকে পিক করি, সাপোজ ব্যাংক ডিউবিএল এন্ড ক্যাশ। এখান থেকে ব্যাংকে সাপোজ 20,000 টাকা দিচ্ছি এন্ড ক্যাশ থেকে 20,000 টাকা যাচ্ছে। তো এটা মেনশন করলাম আমরা। এখানে ডেসিমেল পিক করছে না কেন? ফরম্যাটটা ঠিক এই নেই। চার্টটা আমরা কিভাবে খুঁজে পাবো? নভেম্বর যে চার্টটা করলেন এইটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এই টেমপ্লেটটা করার পরে আমি আপনাদেরকে এই পুরো শীটটাই আপনাদেরকে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আপনারা এই চার্টটা যেভাবে, যে প্রথম থেকে আমি জাস্ট কি কি জিনিস লাগবে এগুলো আমি মেনশন করে নিলাম, দেন তারপরে আবার এন্ট্রি দেওয়া শুরু করলাম। এখন পার মান্থ বা পার ডে অনুযায়ী আমাদের এন্ট্রি গুলো আসবে। সো অফকোর্স সেই অনুযায়ী তখন আপনি এন্ট্রি গুলা ইনপুট করবেন। আর আমি এখানে জাস্ট ডেমো কয়েকটা এন্ট্রি দিয়েছি,
এরকম মাল্টিপল ব্যাংকের সাথে এন্ট্রি থাকতে পারে, তারপর কিছু ক্রেডিট সেলস থাকতে পারে, ক্রেডিট সাপ্লাই বিলস থাকতে পারে, সব ট্রানজাকশন এখানে অ্যাড করতে পারবেন সেগুলো। সো আমি জাস্ট এখানে একটা ডেমো এন্ট্রি দিচ্ছি যে ব্যাংকে যদি আমরা ক্যাশ পেমেন্ট করি, সো ক্যাশ পেড ইন বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট কারেন্ট। সো আমরা সাপোজ এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, ওকে। সো আমি এটাই দিলাম আমাদের ট্রানজাকশনের ন্যারেশন। সো যে ক্যাশটা পেমেন্ট করছি, সো এটা আমাদের কিন্তু ব্যাংকে এখন পেমেন্ট হচ্ছে 20,000 টাকা, এবং ক্যাশ থেকে কিন্তু অ্যামাউন্টটা কমে গেল। এবার আমাদের লেজারে আসি, লেজারে দেখেন এখানে এসে কিন্তু আমাদের ম্যানুয়ালি আপডেট করতে হবে, বাট এদিকে যদি আমরা খেয়াল করি আমাদের লেজারটা এখানে কিন্তু আপডেট হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু 23,000 দেখাচ্ছে। তো দ্যাট মিনস 20,000 টাকা যে যে ব্যাংকে চলে গেল, ব্যাংকে দেখেন অটোমেটিক্যালি ডেবিট অ্যামাউন্ট চলে আসছে, এবং এখানে আমাদের ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে। দ্যাট মিনস আপ টু ডেট আমরা ব্যালেন্সটা পাচ্ছি ওই দিনই যেদিন আমরা এন্ট্রিটা দিচ্ছি। সো বারবার এসে আমাদের তখন লেজারের এই ম্যানুয়াল কাজটা আমাদের করতে হচ্ছে না, বুক ব্যালেন্স বের করার জন্য বসতে হচ্ছে না। সো এটা একটা ভালো টেকনিক, যেটার মাধ্যমে আমি দেখেছি যে ট্রায়াল ব্যালেন্সটার মাধ্যমেই দুইটা পারপাসে মিট আপ করা হচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে কিছু কিছু অ্যাকাউন্টস আছে। আমরা জানি যে রেভিনিউ এবং ইকুইটি টাইপ অফ অ্যাকাউন্ট এবং লায়াবিলিটি টাইপ অফ অ্যাকাউন্ট, এই 3 ধরনের অ্যাকাউন্ট যেগুলোর অ্যাকচুয়াল ব্যালেন্স সবসময় দেখা যায়, বেশিরভাগ সময় দেখা যায় মাইনাসে আসে, যেহেতু এগুলো ক্রেডিট ব্যালেন্স থাকে। তো দেখেন শেয়ার ক্যাপিটালের কিন্তু ক্রেডিট ব্যালেন্স থাকে ইউজুয়ালি, কিছু করার নাই। সো যখন আমরা ডেবিট মাইনাস ট্রেড করব, এটা মাইনাসে আসবে। তারপর যখন আমরা সেলস বা সার্ভিসের ক্ষেত্রে এই ব্যালেন্সটা দেখবো, এগুলোর ক্ষেত্রেও সবসময় ক্রেডিট ব্যালেন্স থাকে, সেটারও কিছু করার নেই, এগুলোর ক্ষেত্রে মাইনাস আসবে। তবে এখানে অ্যাডজাস্টমেন্টের যে ঘরটা দিয়েছি, এই অ্যাডজাস্টেড ব্যালেন্সটা এজন্যই দিয়েছি যাতে এখানে যেই যেই ব্যালেন্সগুলো মাইনাস আসবে সেই সেই ব্যালেন্সগুলো যাতে আমরা এখানে প্লাস করে দিতে পারি। কারণ কি, পরবর্তীতে আমাদের যে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করব, এই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট কোথা থেকে নিবে? এই ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স থেকে নিবে না। সো অফকোর্স আমাদের তার মানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে পজিটিভ অ্যামাউন্টটাই কিন্তু ওখানে যাবে, এবং পরবর্তীতে আমরা প্লাস করবো না মাইনাস করবো সেটা তো স্টেটমেন্টের মধ্যে করব, সেটা তো আমাদের এই অ্যামাউন্টের সাথে আসলে সামঞ্জস্য না। তো এই কারণে আমাদের এটা পজিটিভ অ্যামাউন্টে নিয়ে আসতে হবে। তো জাস্ট যেটা করবেন যে এইটার ক্ষেত্রে আমি জাস্ট এখানে তো ডেবিট মাইনাস ক্রেডিট করেছি, এইটার ক্ষেত্রে আপনারা ক্রেডিট মাইনাস ডেবিট করতে পারেন, অথবা আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে যে আপনারা জাস্ট এখানে এখানে যেটা আছে সেটাই রাখবেন, যেহেতু এখানে ব্যালেন্সটা দেখা জরুরি, এটা ক্রেডিট ব্যালেন্স নাকি ডেবিট ব্যালেন্স এটা দেখাটা এখানে জরুরি, তাই আমরা এখানে আপডেট করতে পারি না, আমরা পাশের সেলে আপডেট করব। সো পাশের সেলে যেটা করতে পারি, এটার পরে ব্র্যাকেট অ্যাড করে ইনটু -1 অ্যাড করে দিলে দেখেন এটা পজিটিভ দেখাবে, ঠিক আছে। সো এটা করতে পারেন, অথবা ক্রেডিট মাইনাস ডেবিট এটাও করতে পারেন, এরকম ভাবে দেখাতে পারেন, ঠিক আছে। সো আমি জাস্ট এই সেম জিনিসটা এখানেও করছি, দেখেন 10,000-এর জায়গায় এটা -10,000-এর জায়গায় 10,000 দেখাচ্ছে এখন। সো বাকি যে ব্যালেন্স গুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ এখানে সেমই হবে, সো সেম ভাবেই হবে। বাকি যেই ব্যালেন্স গুলা এগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট কপি করে ভ্যালুস অনলি, অর জাস্ট আমরা এখানে ভ্যালু এন্ড নাম্বার ফরম্যাটিং এটাই করতে পারি। তো প্রত্যেকটার মধ্যে সেমই আসবে। গুলো অ্যাজ ইট ইজ থাকবে, উপরের গুলো সব একই রকম ব্যালেন্স থাকবে, সো একই ফরম্যাট, কপি এন্ড কপি, সো ড্র্যাগ এন্ড ড্রপ। জাস্ট আমরা চেঞ্জ করেছি শুধুমাত্র এই দুইটা সেলের ক্ষেত্রে, বাকি সেলগুলো সব একই থাকবে, ঠিক আছে।
সো এই যে এখানে যেগুলো যেগুলো শুধু মাইনাস, শুধুমাত্র সেগুলোতে আমরা পজিটিভ করে দিলাম, এন্ড দিস ইজ আওয়ার অ্যাডজাস্টেড ব্যালেন্স। আর যখন আপনাদের ক্লোজিং এন্ট্রি দেওয়ার সময় হবে, ক্লোজিং এন্ট্রি দেই আমরা ইউজুয়ালি হচ্ছে ডিসেম্বরের সময়। সো ক্লোজিং এন্ট্রি দেওয়ার সময় আমাদের ক্লোজিং এন্ট্রিটা এই ঘরে দিতে হবে, যেগুলোর ক্ষেত্রে আমাদের বিশেষ করে ক্লোজিং এন্ট্রিটা হয় শুধুমাত্র হচ্ছে রেভিনিউ এবং এক্সপেন্সের ক্ষেত্রে। সো যেগুলো রেভিনিউ থাকবে পজিটিভে এবং ওই বছরেই আমাদের রেভিনিউ অলরেডি যেগুলো আমাদের ওই বছরই পেমেন্ট হয়ে যাবে, সেগুলোকে আমরা এই পাশে মাইনাস দেখাবো। আর যেগুলো আমাদের অলরেডি এক্সপেন্স হয়ে গেছে ওই পার্টিকুলার বছরেই, সেই এক্সপেন্স গুলোকে আমরা এখানে আছে তো পজিটিভে, সো এগুলোকে আমরা মাইনাসে দেখাবো। ঠিক আছে, দেখিয়ে দেন ফাইনাল যে ক্লোজিং এন্ট্রিটা হবে, ক্লোজিং এন্ট্রি হওয়ার পর পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা হবে এইচ এর কলামে। সো আমি ক্লোজিং এন্ট্রি এবং পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের জন্য এখানে দুটো ঘর রাখি। ক্লোজিং এন্ট্রি, এটা প্রত্যেক মাসে হবে না, শুধুমাত্র ডিসেম্বর। ওকে, ক্লোজিং এন্ট্রি এন্ড পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, যেভাবে আমি ক্লাসে শিখিয়েছিলাম সেভাবেই। তো এই দুইটা সেল জাস্ট আমরা এডিশনালি এখানে অ্যাড করে রাখলাম। এটা পরবর্তীতে জাস্ট শুধুমাত্র ডিসেম্বরের জন্য লাগবে, এটা নভেম্বরে প্রয়োজন নাই। দেন নেক্সট হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। সো এই দুটো করার জন্য ইনকাম স্টেটমেন্টে প্রথমে আসি, এখানে আমরা সেলগুলোকে মার্জটা ঠিক করি। দ্যাটস ইট। সো ইনকাম স্টেটমেন্টে জাস্ট আমাদের 4টা বা হাইয়েস্ট 5টা ঘর পর্যন্ত লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। ব্যালেন্স শিটের ক্ষেত্রেও সেম। আমরা কিন্তু মডার্ন ইনকাম স্টেটমেন্ট এবং মডার্ন ব্যালেন্স শিটের যে ফরম্যাটটা আছে, যেটা বর্তমানে বিভিন্ন সফটওয়্যারে এবং বিভিন্ন জায়গাতে আসলে ফলো করা হয়, সো সেই মডার্ন যে টেমপ্লেট ফরম্যাট সেটাই আমরা সেই ফরম্যাটেই করব। সো প্রিভিয়াসলি আমাদের যেটা হতো যে ডেবিট সাইডে দেখাতে হচ্ছে রেভিনিউ গুলো, আর ক্রেডিট সাইডে দেখাতে হচ্ছে সরি ডেবিট সাইডের এই পাশটাতে দেখাতে হচ্ছে এক্সপেন্স গুলো, আর ক্রেডিট সাইডে দেখাতে হচ্ছে রেভিনিউ গুলো। সো আমরা এবার সেম কলামের আন্ডারেই সবগুলো পার্টিকুলার দেখাবো এবং অ্যামাউন্ট গুলো সাইডে দেখাবো। তো এই পাশে প্রথম দিকে হচ্ছে সব পার্টিকুলার্স এন্ড এরপরে হচ্ছে আমাদের এখানে অ্যামাউন্টের এটা হচ্ছে ড্রাফট কলাম, আর পরবর্তীতে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টের একদম মূল 3টা যে ঘর আমাদের লাগবে, সেই 3টা ঘর। এখানে খুব বেশি এখানে ঘর আসে না, এবং দেখা যায় যে ইনিশিয়ালি আপনাদের এত বেশি ঘর প্রয়োজন পড়বে না। যদি লাগে তবে অবশ্যই অন্য কোনো ঘর অ্যাড করতে পারবেন এখানে। আমি ইনকাম স্টেটমেন্ট নাম দিচ্ছি এখানে ইনকাম স্টেটমেন্ট। সো ফার্স্ট অফ অল ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমাদের কি কি থাকছে? ফার্স্ট অফ অল আসছেই হচ্ছে কোম্পানির রেভিনিউজ গুলা। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাই এবার চার্ট অফ অ্যাকাউন্টস এর আন্ডারে আমাদের কি কি রেভিনিউ অ্যাকাউন্ট আছে সেগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। সো রেভিনিউ অ্যাকাউন্ট আছে হচ্ছে এই কয়েকটা, আমি এখান থেকে সবগুলোকেই কপি করে নিচ্ছি, কপি করে ইনকাম স্টেটমেন্টে দিচ্ছি। সো রেভিনিউস নাম দিচ্ছি এন্ড কোলন দিচ্ছি, নিচে সবগুলো কপি এন্ড পেস্ট। দ্যাটস ইট। তারপরে আসবে আমাদের হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো আমরা এটা জানি সিওজিএস বলি, আমরা অনেকে সিওএস টাও বলি, যে কস্ট অফ সেলস। সেটা হচ্ছে যে যেই সার্ভিসের জন্য যদি করে থাকি কস্ট, সেগুলো হচ্ছে কস্ট অফ সেলস। যদি সেটা প্রোডাক্টের জন্য করে থাকি সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। সো এভাবেই মেনশন করি আমরা। সো কস্ট অফ গুডস সোল্ড এটার আন্ডারে হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স অনুযায়ী, আপনারা চার্ট অফ অ্যাকাউন্টস নেন বা ট্রায়াল ব্যালেন্স নেন, একই জিনিস, সবগুলোই একই অ্যাকাউন্ট আমাদের এখানে আছে। সো এখানে কস্ট হচ্ছে মেইনলি দুইটা ডাইরেক্ট কস্ট। সো এই দুইটা ডাইরেক্ট কস্টই আমরা আমাদের ইনকাম স্টেটমেন্টের মধ্যে নিই। সো দেন নেক্সট হচ্ছে আমাদের এখানে টোটাল সেলসটাকে বের করব। সো আমি এটার উপরে জাস্ট একটা অ্যাড করি নতুন, এখানে আমি দেই টোটাল রেভিনিউ। ঠিক আছে, সো টোটাল রেভিনিউ পরিমাণটা আমরা এখানে অ্যাড করব। সো আমি এখানে কোনো বর্ডার আপাতত অ্যাড করছি না, যেহেতু এখানে ফাংশন অ্যাপ্লাই করা হবে, সেই কারণে আমি এখানে আপাতত এখন বর্ডার দিচ্ছি না, পরবর্তীতে এটা বর্ডার দিব ফাইনাল কমপ্লিশনের পর। দেন রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড করলে আমরা পাই হচ্ছে গ্রস প্রফিট। সো আমরা এখানে গ্রস প্রফিটের ঘরটা দিব, গ্রস প্রফিট। এটার আমাদের এখানে প্রফিটটা পেয়ে যাচ্ছি, গ্রস প্রফিট, এবং এখানে আমাদের গ্রস প্রফিট মার্জিন যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন।
তারপরে আমাদের সবগুলো আসছে হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস এবং নন অপারেটিং এক্সপেন্সেস। উপরে গুলো ছিল অপারেটিং ও নন অপারেটিং ইনকাম, তারপরে ছিল কস্ট অফ গুডস সোল্ড, এবার অপারেটিং এবং নন অপারেটিং এক্সপেন্সেস। তো এবার আমাদের এখানে অপারেটিং এক্সপেন্সেস। তো এখানে অপারেটিং এক্সপেন্সের মধ্যে কিছু কিছু এখানে পেয়ে যাবেন সবগুলোই। সো অ্যাডভার্টাইজিং থেকে শুরু করে বাকি যে এক্সপেন্স গুলো আছে আমি এখান থেকে নিয়ে নেই, ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসি। ক্লিনিং, কনসাল্টিং, ডিপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমাদের নন অপারেটিং, সো এটাকে বাদ দিব এখান থেকে, নিচের দিকে চলে আসবে ডিপ্রিসিয়েশন। অ্যান্ড যে আছে এন্টারটেনমেন্ট, ফ্রেট অ্যান্ড কুরিয়ার, জেনারেল এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স, সুপারঅ্যানুয়েশন, সাবস্ক্রিপশন, ইনকাম ট্যাক্স এক্সপেন্স আপাতত এখানে দিতে পারি আমরা। আর হচ্ছে সাবস্ক্রিপশন, সুপারঅ্যানুয়েশনটা এখানে লাগবে না আপাতত, যেহেতু আমাদের ওখানে ট্রানজাকশন নেই। সো এইগুলোই মোটামুটি আমাদের যা যা এক্সপেন্সেস জেনারেল সবগুলোই এখানে আসছে। ডিলিট। তো নন অপারেটিং এক্সপেন্সেস গুলোর মধ্যে হতে পারে ডেপ্রিসিয়েশন, অ্যামortization, আবার হতে পারে যে নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে থাকে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনটা নন অপারেটিং এক্সপেন্স, আর ইনকাম নন অপারেটিং ইনকামের মধ্যে থাকে অ্যামortization আর অ্যাপ্রিসিয়েশন। আর এখানে আরো থাকে হচ্ছে ডিভিডেন্ড এক্সপেন্স, যেটা আমরা করি, ডিভিডেন্ড এক্সপেন্সটাও নন অপারেটিং, সো এটা ক্ষেত্রে আপনারা এখানে দিতে পারবেন। সো এই ধরনের এক্সপেন্স গুলো পড়তে। আর ট্যাক্স যে এক্সপেন্সটা, ট্যাক্সটা তো আমরা একদম শেষে গিয়ে দিই, তো সেই কারণে আমি ট্যাক্সটা উপরে রাখছি না আপাতত, নিচের দিকে অ্যাড। এই তো সবগুলো এক্সপেন্স এখানে চলে আসছে মোরলেস। তো এখানে আমি নাম দিই নন অপারেটিং এক্সপেন্স। দেখেন এক ঘরেই সবগুলা হচ্ছে, তো তার মানে পরবর্তীতে জাস্ট শুধু প্লাস মাইনাস করে গেলেই কিন্তু আপনার টোটাল কত অ্যামাউন্ট ইনকাম স্টেটমেন্টের টোটাল নেট প্রফিট আর নেট লস বিফোর ইনকাম ট্যাক্স এন্ড ডিভিডেন্ড এটা চলে আসবে। সো দেন আমরা এখানে পাচ্ছি টোটাল expenses. So it is total of non-operating and operating both. And last যেটা পাবো আমরা সেটা হচ্ছে নেট প্রফিট অর ইনকাম। আমরা আসলে এখানে আর্নিংস বিফোর ইনকাম ট্যাক্স এন্ড ডিভিডেন্ড দেই, সেটা বেস্ট হবে, বিকজ অনেক সময় নেট প্রফিট হয় নেট লস হয়। সো এটা দেওয়া হয় আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স এন্ড ডিভিডেন্ড, আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স এন্ড ডিভিডেন্ড, টিডিআই টিডিএ বলে। সো এটা আপনারা এখানে অ্যাড করবেন এবং পরবর্তীতে আসবে ট্যাক্স এন্ড ডিভিডেন্ড, সেটা দেওয়ার পর ইনকাম ট্যাক্স আফটার আর্নিংস আফটার ইনকাম ট্যাক্স এন্ড ডিভিডেন্ড সেটা আসবে। সো জাস্ট এটুকু পর্যন্ত রাখছি, আর তারপরে এখানে যে আমাদের ফর্মুলা অ্যাড করা দরকার সেগুলো অ্যাড করে ফেলি। সেলস এর এখানে যে ফর্মুলাটা অ্যাড করব একই যেটা আমরা ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে করেছিলাম, ব্যালেন্স আনার জন্য সেম ব্যালেন্সটা আমাদের যেহেতু এখানেও দরকার। সো সেলস এর ক্ষেত্রে এখানে আমরা ডাইরেক্টলি যেটা করতে পারি, দেখেন একটা জিনিস, যদিও আমরা ফর্মুলা অ্যাড না করে ডাইরেক্টলি ব্যালেন্সটাকে সেলস থেকে, এই যে সেলস এর যে ব্যালেন্সটা সাপোজ এখানে 0 আছে, আমি ধরে নিচ্ছি এখানে ব্যালেন্স আছে, যেমন কার রিপেয়ারিং সার্ভিসের মধ্যে ব্যালেন্স আছে। সো আমরা যদি এরকমটা করি যে ব্যালেন্সটা আনার জন্য জাস্ট সিম্পলি এখানে ফাংশন দিই, যে কোনো ফাংশন, এটা আমাদের ইকুয়াল সাইনটা লাগবে। তো সাপোজ ইকুয়ালস টু ট্রায়াল ব্যালেন্সের এই সেলস এর এই ঘরটা, ঠিক আছে, সাপোজ এভাবে আমরা দিলাম। এবার কি হচ্ছে, আমি এখান থেকে জাস্ট এভাবে যখন টান দিব তখন অটোমেটিক্যালি প্রত্যেকটা আমাদের যেই যেই ঘর আছে সেই ঘর অনুযায়ী ডাইরেক্ট রেফারেন্স অনুযায়ী এখানে আপডেট হয়ে যাবে। সেটা ঠিক আছে, সেটা কোনো ভুল কোনো না, কিন্তু যেটা হবে যখন আপনার নতুন টাইপের কোন একটা সেলস এখানে অ্যাড হবে, সাপোজ এখানে যে যে আমাদের সেলস আছে আদার রেভিনিউ, ইন্টারেস্ট ইনকাম, সাপোজ আমাদের নতুন একটা সেল অ্যাড হলো ইনভেস্টমেন্ট ইনকাম নামে, হ্যাঁ, তো কি হলো, আমি এখানে কিন্তু ইনভেস্টমেন্ট ইনকাম নামে নতুন একটা সেল নিয়ে আসলাম এবং এখানে নতুন করে ওই অ্যামাউন্টটা দেখা যাবে। তো তখন যেহেতু এইখানে ইনকাম স্টেটমেন্ট হিসেবে সব সমান সমান করা আছে, অটোমেটিক্যালি ইন্টারেস্ট ইনকামের আগেই কিন্তু ইনভেস্টমেন্ট ইনকাম যখন আমি এখানে দিব, ওই ইনভেস্টমেন্ট ইনকামের টাকা এখানে দেখাবে না, এখানে দেখাবে ইন্টারেস্ট ইনকামের টাকা অথবা আদার রেভিনিউর টাকা, যেটা আমাদের ভুল দেখাবে, তাই না? সো যাতে এই ভুলটা না হয় এই জন্য এই ইরর ফ্রি রাখার জন্য এবং অটোমেটিক্যালি যাতে
এখানে অটোমেটিক্যালি জার্নাল এন্ট্রির সাথে ডাইরেক্ট কানেকশনটা থাকে, সেই জন্যই আমি যেটা করব যে এই ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে এই অ্যামাউন্ট গুলো যেটা করব, এখান থেকে ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্স, এই ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স আসছে হচ্ছে জার্নাল এন্ট্রি থেকে কানেক্ট করে, আর এই ব্যালেন্সের সাথে কানেক্ট করে দিব ইনকাম স্টেটমেন্টকে। তাহলে কি হবে, ইনকাম স্টেটমেন্ট ডাইরেক্টলি জার্নালস থেকেই আপডেট হবে, জার্নালস থেকে আপডেট হবে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে আপডেট হবে ইনকাম স্টেটমেন্ট, এবং যে অ্যাকাউন্ট যেখানেই থাকুক না কেন সেখান থেকেই পিক করবে সেই অ্যামাউন্টটা। তো সেটা করার জন্য আমাদের আবারও একই সামিট ফাংশনটা ইউজ করলেই আমরা পারফেক্টলি রেজাল্ট পেয়ে যাচ্ছি। সো একটা ফাংশন দিয়ে দেখেন মাল্টিপল শীটের কাজগুলো হয়ে যাচ্ছে। সো রেঞ্জ রেঞ্জ হবে এটার ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্রায়াল ব্যালেন্সের যে নামগুলা, জেনারেল লেজার, অ্যাকাউন্টস এর নেম, এইগুলা। সো এগুলোর মধ্যে যে নামটা ওখানে অ্যাভেলেবল থাকতো ওইটার ব্যালেন্স আসবে। সো ট্রায়াল ব্যালেন্সের এই নামগুলো হচ্ছে আমাদের নেম। আমি এগুলো সবগুলোকে পিক করি। দ্যাটস ইট। এই 61 পর্যন্ত আছে, তো আমি 100 পর্যন্ত ধরি, বেশি করে ধরি সেল। যদি চার্ট অফ অ্যাকাউন্টস বড় হয়ে যায় যাতে সবগুলো পিক করে, আর এর আগে আর পরে লক করে দিচ্ছি। আবারও সেম ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এই যে ইনকাম স্টেটমেন্টের সেলস হচ্ছে ক্রাইটেরিয়া। সো এটা পিক করার জন্য আমাদের ট্রায়াল ব্যালেন্সে একবার যেতে হবে, ইনকাম স্টেটমেন্টে একবার আসতে হবে, যাতে ইনকাম স্টেটমেন্ট কথাটা এখানে লেখা উঠে, এন্ড দেন তারপর আপনারা চুজ করবেন সেলস। সো দেখেন A7 হচ্ছে সেলস এর ফর্ম ঘরটা পিক করেছে, এখানে দুইবার পিক করেছে তাই না? সো আমরা আবারও করি, ইনকাম স্টেটমেন্ট, সেলস, ওকে, পারফেক্ট। সো দেন সামরেঞ্জটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের কোনটা, অবশ্যই আমাদের ট্রায়াল ব্যালেন্সের যে ব্যালেন্সের ঘরটা সেটা। সো অ্যাডজাস্টেড যে ব্যালেন্সের ঘরটা আছে আপনারা এটা পিক করবেন, কারণ হচ্ছে এটার মধ্যে অলরেডি সব আমাদের পজিটিভ অ্যামাউন্ট এন্ড কোনোটাই মাইনাসে থাকবে না। সো আলটিমেটলি আমাদের এই ব্যালেন্সটাই দরকার, যেটা অ্যাডজাস্টেড ব্যালেন্স। সো আমরা অ্যাডজাস্টেড ব্যালেন্সটাকে সাম রেঞ্জের মধ্যে পিক করব। সো দ্যাটস ইট, সবসময় অ্যাডজাস্টেড ব্যালেন্সটাই পিক করবো আমরা, এন্ড এখান থেকে এফ এর যে কলামটা থেকে লক করে দিই, বেশি করে সেল নিয়ে নিব, 100 পর্যন্ত নিয়ে নিচ্ছি এখানেও। তো দেন এবার ওকে দিই সেলস এর। এবার দেখেন সেলস এর ঘরে তো 0 হয়ে আছে, আমি জাস্ট এটাকে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করি। সো যে অ্যাকাউন্টে যেই ব্যালেন্স, ওই ব্যালেন্স ওই অ্যাকাউন্টে যে সুন্দরভাবে চলে আসছে। সো এখানে পারচেজেস, কার রিপেয়ারিং, এখানে কি পারচেজেস এর ব্যালেন্স ছিল আমাদের? পারচেজেস এ আচ্ছা, সো ব্যালেন্স সামনে অ্যাড হয়েছে একটা নতুন ব্যালেন্স, যেটার জন্য ভুলটা হয়েছে, দেখো কারেকশন করে ফেলি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখানে যেই ব্যালেন্স যেটার অ্যাকাউন্টস এর হওয়ার কথা সেই ব্যালেন্স সেভাবে আসছে। এবার যেই যে সেলের আমাদের দরকার নাই, সাপোজ আমাদের কস্ট অফ গুডস সোল্ড এর পাশে এটা দরকার নাই, তারপর এগুলোর দরকার নাই, টোটাল রেভিনিউ ঘরটা এটা দরকার নাই, দেন এগুলো কয়েকটার দরকার নাই কোনো ব্যালেন্স, এগুলো আমরা জাস্ট ক্লিয়ার কন্টেন্ট করে দিলেই এগুলো চলে যাবে। সো দেন এই ঘরটার দরকার নাই, এটা দরকার নাই, এই কয়েকটা ক্লিয়ার কন্টেন্ট। তো এবার দেখেন আমাদের ঘর অনুযায়ী সব ব্যালেন্স চলে আসছে। এবার সাপোজ আমি সেলস এ একটা এন্ট্রি দেই, সাপোজ আমরা এখন দেখতে চাই যে জার্নালের এন্ট্রি দেওয়ার সাথে সাথে ওটাকে চেঞ্জ হয় কিনা। তো আমি এখানে 15 তারিখে একটা এন্ট্রি দেই, সাপোজ আমাদের এটা কোন একটা ব্যাংকের এন্ট্রি হচ্ছে, এন্ড সেলস অ্যাকাউন্টস আমরা এখান থেকে নিচ্ছি, সো সেলস, এন্ড আমাদের এখানে সাপোজ 5,000 টাকা সেলস হয়েছে, সাপোজ আমি ধরে নিলাম 5,000 টাকা প্রোডাক্ট সেলস,
products sold and received money in bank current bank account. So that's it. এটা আমাদের যদি ট্রানজাকশনটা রাখি, এবার দেখি যে ব্যাংকে এবং সেলসে চেঞ্জ হওয়ার কথা আমাদের ট্রানজাকশন ওয়াইজ ব্যালেন্স। সো অফকোর্স ট্রায়াল ব্যালেন্সে চেঞ্জটা হয়েছে এবং দেখেন সেলস এর ঘরে যেহেতু মাইনাস আসছে, তো অফকোর্স আমাদের যেটা করতে হবে রেভিনিউর ঘর, রেভিনিউ, ইকুইটি অ্যান্ড যেটা হচ্ছে আমাদের আরেকটা ঘর হচ্ছে লায়াবিলিটি। এই কয়েকটা অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আমাদের সবসময় যে মাইনাসের এই জিনিসটা বিষয়টা খেয়াল করতে হবে। মাইনাসের এটা আমরা যখনই দেখবো এই কয়েকটা ঘরের মধ্যে আমরা ওই মাইনাসের যে সার্টেনিটি থাকে সেটা আমরা এখানে কয়েকটা ঘরে দিয়ে দিব। যেমন এগুলোতে মাইনাস প্রয়োজন, রিটার্ন আর্নিংস এ মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। তারপর এটার ক্ষেত্রে মাইনাস আছে, এটার ক্ষেত্রে আমি ঠিক করে দিচ্ছি। তো এটার ক্ষেত্রেও সেম হবে, এই যে এই ঘরগুলোতে যেভাবে করেছি সেম। এবার দেখেন পজিটিভ আসছে। সো দেন আমরা এই পাশে যদি এখন খেয়াল করি ইনকাম স্টেটমেন্টে সেটা চেঞ্জ হয়েছে কিনা। ইনকাম স্টেটমেন্টে সেলস এর ঘরে দেখেন অটোমেটিক্যালি সেই ব্যালেন্স অনুযায়ী টাকা চলে আসছে। সো তার মানে জার্নালসে এন্ট্রি দেওয়ার সাথে সাথেই কিন্তু ট্রায়াল ব্যালেন্সে প্লাস মাইনাস আপডেট হচ্ছে, ব্যালেন্স চলে আসছে এবং এর পাশাপাশি আমাদের ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট যেটার মধ্যেই যাচ্ছে না কেন সেই অ্যামাউন্টটা সেভাবেই যাচ্ছে। তো এটা সবচেয়ে মোস্ট সুইটেবল, আমাদের পার্টিকুলারলি ইওর ফ্রি ওয়েতে পোস্ট হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে ম্যানুয়ালি এসে কোনো কাজ করতে হচ্ছে না। সো রেগুলারলি এটা আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এবার যেটা করব আমি যে টোটাল রেভিনিউটা বের করতে চাচ্ছি, তো এই টোটাল রেভিনিউটা বের করার জন্য এখান থেকে জাস্ট সবগুলো অ্যামাউন্ট ধরবো। এখানে সাম, অটো সাম আছে, সো অটো সামটা দিয়ে দিও এন্ড দ্যাটস অল। এখানে জাস্ট ক্রস করে এই ঘরে নিয়ে আসবো আমি জাস্ট অটো সামটা। এন্ড এটার ক্ষেত্রেও সেম, যেহেতু কস্ট, সো এটার ক্ষেত্রে অটো সাম করে দিব এই অ্যামাউন্টটা। দ্যাটস ইট। এবার গ্রস প্রফিটের যে ঘরটা, এই ঘরটার আগে এবং পরে দুইটা আমাদের এখানে বর্ডার লাগবে, টপ বর্ডার, বটম বর্ডার। সো এটার মধ্যে যেটা করব এই টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটাকে বাদ দিব, টোটাল কস্টটাকে বাদ দিব। সো আবার অটোসাম দিই। সো এবার টোটাল রেভিনিউ এই ঘরটা মাইনাস টোটাল কস্ট। সো দিস ইজ আওয়ার গ্রস প্রফিট। এন্ড তারপর লাস্টে এসে এটাতে হচ্ছে টোটাল এক্সপেন্সেস। সো টোটাল এক্সপেন্সেসটা করার জন্য আমি সবগুলোকে চুজ করব, অটো সাম দিব, আসছে এবার পরে আমি অটো সামটা দিলাম। নেক্সট হচ্ছে ইবিআইটি দিয়ে। সো এইটা হচ্ছে বের করার জন্য আমাদের সেম পদ্ধতি, জাস্ট চুজ করে দিব যে কোন সেল থেকে কোন সেল মাইনাস যাবে, ইকুয়েশনটা নিয়ে আসলে এবার সেল চুজ করে দিব। প্রথম সেলটা হচ্ছে আমাদের এই যে গ্রস প্রফিট, সেই সেলটা মাইনাস হচ্ছে টোটাল এক্সপেন্স, এই সেলটা। সো গ্রস প্রফিট মাইনাস টোটাল এক্সপেন্স করলেই আমরা পেয়ে যাচ্ছি ইবিআই টিডিএ। এই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স এন্ড ডিভিডেন্ড। এন্ড ফাইনালি আমাদের ইনকাম ট্যাক্সটা এখানে আসবে, ইনকাম উপর সেলস ট্যাক্স, তো এটা আসবে এবং ডিভিডেন্ড যদি দিয়ে থাকি সেটা আসবে। দেন তারপরে সেটা থেকে মাইনাস করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স আফটার ট্যাক্স এন্ড ডিভিডেন্ড, আর্নিংস আফটার ট্যাক্স এন্ড ডিভিডেন্ড। সো এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টের যেটা স্টেটমেন্ট সেটা। তো এটা আপনি আপাতত জাস্ট উপরে আর নিচে বর্ডার দিয়ে রাখি। আর এখানে টোটাল এক্সপেন্সের ঘরটাতে বাকি যে ঘরগুলো সবগুলোতেই আমি জাস্ট পুরোটা নিয়ে একটা বর্ডার দিচ্ছি। এই বর্ডার গুলো একদম শেষে ইউজ করবেন, তাহলে যেটা হবে যে আপনার এখানে কোনো ভুল থাকলে বা কোনো সেল অ্যাড করা লাগলে সেগুলো অ্যাড করতে পারবেন। সবগুলা বর্ডার অনুযায়ী জাস্ট এই যে লাস্টে বর্ডার দিয়ে দিচ্ছি।
এখন দেখেন দেখতে অনেক ভালো লাগছে। সো আমাদের ফাংশন অ্যাপ্লাই করা হয়ে গেল, বর্ডারও ডান, কোনো এক্সট্রা কোনো কলম করা লাগলে আমরা এই পাশে করতে পারবো, এন্ড দেন বর্ডার কারেকশন করে ফেলবেন। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট। এবার যদি ব্যালেন্স শিট করতে চাই তাহলে সেম প্রসেস, জাস্ট ব্যালেন্স শিটেও আমাদের পার্টিকুলার্স গুলো একই ঘরে হবে। সো এখানে আসি, দেই। সো এটার নামটা ঠিক করে দিব, এটার নাম দিব হচ্ছে ব্যালেন্স শিট। এক্সট্রা একটা কলাম বেশি নিয়েছি এখানে যদি লাগে, দ্যাটস ওয়াই এখানে একটা এক্সট্রা কলাম ডি কলামটা বেশি রেখেছি। ফার্স্টেই আবারও সেম পার্টিকুলার্স, and then তারপর আসছে অ্যামাউন্ট, and then total amount. সো ব্যালেন্স শিটের মধ্যে ফার্স্টে যেটা আমাদের আনতে হবে সেটা হচ্ছে অ্যাসেটস। সো আমাদের যতগুলো অ্যাসেটস আছে সবগুলো এখানে আসবে। এবার আমরা অ্যাসেটস এর নাম করে অ্যাসেটস দিয়ে এটার আন্ডারে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, লং টার্ম অ্যাসেট এভাবে করে আলাদা আলাদা করতে পারি। সো আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা যদি আপনারা দেখেন, আপনাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দেই এখানেও, সেটা হচ্ছে যে যদি চার্ট অফ অ্যাকাউন্টসে দেখেন যে এখানে ক্যাটাগরাইজ না, সবগুলাই সেলফ এক একটা আলাদা আলাদা অ্যাকাউন্ট। যদি আমরা দেখি যে এখানে যেমন দেখতে পাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাকাউন্ট না, এখানে কিন্তু ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি করা নাই। সো দ্যাট মিনস প্রত্যেকটা অ্যাকাউন্টসই আলাদা আলাদা অ্যাকাউন্টস, এবং যেহেতু এই কোম্পানিটা ছোট বা মিডিয়াম সাইজের কোম্পানি, দ্যাটস ওয়াই এখানে খুব বেশি অ্যাকাউন্টস নাই, এজন্য অ্যাকাউন্টের ক্যাটাগরি কম। বা যখন একটু বড় কোম্পানির জন্য কাজ করবেন বা ধরেন যখন ক্যাটাগরি বেশি থাকবে, তখন সেই ক্যাটাগরিটাকে আমি ডাইরেক্টলি ব্যালেন্স শিটে আর মেনশন করব না, ডাইরেক্টলি ব্যালেন্স শিটে মেনশন করবো যে কারেন্ট অ্যাসেট অর ফিক্সড অ্যাসেট দিয়ে টোটাল অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন। এটা হচ্ছে একটা ট্রিক্স যেটা ব্যালেন্স শিটের আন্ডারে আমরা করতে পারি। যেহেতু আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এ ক্যাটাগরাইজড আছে, সো দ্যাটস ওয়াই ক্যাটাগরিজেশন অনুযায়ী কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাবে। সো দ্যাটস ওয়াই আমাদের ওই পার্টিকুলার ব্যালেন্স গুলো আবার ব্যালেন্স শিটে টোটালটা মেনশন করার দরকার নেই, জাস্ট টোটালটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, আলাদা আলাদা অ্যাকাউন্টস ওয়াইজ মেনশন করার দরকার নেই। যেমন এখানে যেহেতু ওয়েল ক্যাটাগরাইজড না, সো দ্যাটস ওয়াই আমি যেটা করব, কারেন্ট অ্যাসেটের নামে কারেন্ট অ্যাসেট গুলো দিব, ফিক্সড অ্যাসেটের আন্ডারে ফিক্সড অ্যাসেট গুলো দিব, এভাবে করে ক্যাটাগরাইজ করব। দেখেন এখন ব্যালেন্স শিটটা আমরা তাহলে সাজাবো, যেহেতু এখানে ক্যাটাগরাইজ করা নাই আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা কি করব, কারেন্ট অ্যাসেটস, এবার কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে ট্রায়াল ব্যালেন্স থেকে কারেন্ট অ্যাসেটস কপি। জানাতুল আপু বলবেন কি, জানাতুল আপু কিছু বলবেন কি? জি আপু, আমার এটা সমস্যা দেখা দিচ্ছে। আমি আচ্ছা, আমি রেকর্ড যদিও হচ্ছে ক্লাসে, যদি কোনো পার্ট যদি আপনি মিস করেন অবশ্যই আজকে রেকর্ডটা দেখে নিবেন ইনশাল্লাহ। আপনি তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন দেখার পর অবশ্যই আমাকে জানাবেন। ওকে, সো অ্যাসেটস এর ঘরে এবার আমরা তাহলে ক্যাটাগরাইজটা করে ফেলি। কারেন্ট অ্যাসেটস, এবার আসবো ফিক্সড অ্যাসেটস। সো ফিক্সড অ্যাসেটস এভাবে করে সাজাবেন। যদি আপনার চার্ট অফ অ্যাকাউন্টস ওয়েল ক্যাটাগরাইজ থাকে তাহলে এটা করা লাগবে না, আপনারা ডাইরেক্টলি এখান থেকে জাস্ট সিম্পলি নামগুলো নিয়ে ওখানে কপি পেস্ট করতে পারেন, দ্যাটস ইট। সো যেহেতু আমাদের ক্যাটাগরাইজ নাই এখানে, দ্যাটস ওয়াই আমি এগুলো নিচ্ছি। সো কারেন্ট অ্যাসেটের ঘরে এই তিনটাই হবে, আমি দুটো নিয়েছি, সো এই তিনটা হবে, এটা হবে। এটা উপরে একটা কলাম না একটা রো আমরা ইনসার্ট করি। ফিক্সড অ্যাসেটস এর আন্ডারে ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা বাকি যে ফিক্সড অ্যাসেট গুলো আমাদের আছে এগুলো নিয়ে নিই। তো এখানে খেয়াল করতে হবে এটা কিন্তু লেস দেওয়া, তার মানে আমাদের অফিস ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন এখানে মাইনাস হবে, কম্পিউটার ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন মাইনাস হবে, মেশিনারিজ এর ডেপ্রিসিয়েশন এখানে মাইনাস হবে। দেন নেক্সট ট্রায়াল ব্যালেন্স, এখান থেকে এবার আমরা লায়াবিলিটি গুলো পিক করবো। সো আমাদের যেহেতু অ্যাসেটস পার্টটা শেষ, যদি এখানে লং টার্ম অ্যাসেট থাকতো সেটাও অ্যাড করতাম। দেন এখানে হবে হচ্ছে টোটাল অ্যাসেটস। ঠিক আছে, ম্যাম ছোট্ট একটা কোশ্চেন করি। জি বলুন। আচ্ছা ম্যাম, ল্যান্ডের ক্ষেত্রে কি হবে? ল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন হয়, যদি আপনার ল্যান্ডের ক্ষেত্রে দেখেন ল্যান্ড বা প্রপার্টির ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েশন আসে
তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্রিসিয়েশনটা ইনপুট করতে হবে, আমাদের এখানে প্লাস করতে হবে, সেই ল্যান্ড বা প্রপার্টির সাথে প্লাস করতে হবে। আর ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা ডেপ্রিসিয়েশন দিই এক্সপেন্স সাইডে, ল্যান্ডের অ্যাপ্রিসিয়েশন হবে ইনকামের সাইডে। ঠিক আছে, তাহলে আমাদের ল্যান্ডের অ্যাপ্রিসিয়েশনটা এখানে অ্যাড করা যাবে। অনেক সময় হয় কি মানে কোন কোম্পানির নিজস্ব ল্যান্ড থাকে, হুম, তো মানে অ্যাপ্রিসিয়েশন ইস্যুটা আসলে আমি বুঝিনি, মানে আমরা অনেক সময় ডেপ্রিসিয়েশন রিলেটেড ইস্যুগুলো নিয়ে কাজ করেছি, বাট এখানে আর কি এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, তো অ্যাপ্রিসিয়েশনটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, আপনি কি প্রিভিয়াস ক্লাসটা অ্যাটেন্ড করেছিলেন? প্রিভিয়াস ক্লাস অ্যাকচুয়ালি মানে অফিসের কারণে আসতে লেট হয়ে অ্যাটেন্ড গেছিল, করা বাট হয়নি। হ্যাঁ আচ্ছা জয়েন আচ্ছা, করছি আর আমি আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি তাহলে আজকে আমরা যখন ভিডিওটা আপলোড করে দিব আপনি জাস্ট চেক করবেন। অ্যাপ্রিসিয়েশন নিয়ে ডিটেলসে কথা বলেছিলাম, ক্লাসে একটু এক্সাম্পলও দেখিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু রিভিউ করার পর মনে হয় তবুও আরেকবার রিভিউ করা উচিত, তাহলে আমি অবশ্যই নেক্সট ক্লাসে আমাদের আরেকবার ডিসকাস করে দিব। ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। সো আপাতত আমরা টোটাল অ্যাসেটটা এখানে অ্যাড করছি, আর এরপরে আসছে হচ্ছে লায়াবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি। সো আমি এখানে একই লায়াবিলিটিজ এন্ড ওনার্স সিকিউরিটি। সো এখানে লায়াবিলিটিসটা প্রথমে আসবে। সো লায়াবিলিটিস ফার্স্টে আমি কলম দিব কারেন্ট লায়াবিলিটিস, যেহেতু ক্যাটাগরাইজ নেই সো আমি এখানে নিয়ে আসছি কারেন্ট লায়াবিলিটিস। এন্ড কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে হবে শুধুমাত্র কারেন্ট লায়াবিলিটিস যে অ্যাকাউন্ট গুলো সেগুলা। সো এখানে অনেকগুলো অ্যাকাউন্টস আছে, যে কয়েকটা অ্যাকাউন্টস আমাদের দরকার জাস্ট সেই কয়েকটা অ্যাকাউন্টস এখানে নিব আপাতত। ট্যাক্স পেয়েবল, ইনকাম ট্যাক্স পেয়েবল, রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স, হিস্টোরিক্যাল অ্যাডজাস্টমেন্ট। হিস্টোরিক্যাল সাসপেন্স এগুলো যদি থাকে তাহলে এগুলো আসলে বেসিক্যালি হিস্টোরিক্যাল অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে পুরানো কোনো বছরের কোনো ডাটা নতুন বছরে এসে অ্যাডজাস্ট হয়েছে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাডজাস্টমেন্ট। আর সাসপেন্স হচ্ছে আপনি এখনো জানেন না যে কোন অ্যাকাউন্টে আসলে ইনপুট দিবেন, সো এই ধরনের একটা অ্যাকাউন্ট, এটা টেম্পোরারি অ্যাকাউন্ট, এই দুটাই। তো সেই জন্য এই দুটা অ্যাকাউন্ট আমরা ব্যালেন্স শিটে দেখাবো না, পারতপক্ষে দেখাবো না। যখন আমাদের সেই পার্টিকুলার ট্রানজাকশন গুলা সর্ট আউট হয়ে যাবে যে কোন অ্যাকাউন্টে যাবে, তো তখন আমরা সেই পার্টিকুলার অ্যাকাউন্টে সেই এন্ট্রিটা দিব বা কারেকশন করব। বাট এই দুটো অ্যাকাউন্ট আমরা আমাদের এখানে দেখানো দরকার নাই। ওনার্স ড্রয়িংস আর ফান্ড ইন্ট্রোডিউসড এগুলো মূলত হচ্ছে ইকুইটি টাইপ অফ অ্যাকাউন্ট, বা যদি কোনো ওনার অথবা পার্টনার যদি কোম্পানির জন্য টাকাটা লোন হিসেবে দেয় বা ফান্ড ইন্ট্রোডিউস করে এবং পরবর্তীতে দেখা যায় সেই ফান্ডের টাকা আবার আস্তে আস্তে উইথড্র করা শুরু করে, তখন সেই দুটো অ্যাকাউন্টের আবার মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় লায়াবিলিটি টাইপ অফ অ্যাকাউন্ট হিসেবে। তো সেই কারণে লায়াবিলিটির আন্ডারে কারেন্ট লায়াবিলিটির জন্য এই কয়েকটা এখানে আছে। তো যদি এগুলো আপনাদের কোম্পানির জন্য প্রয়োজন না পড়ে তাহলে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন, শুধুমাত্র ইকুইটির জন্য রাখলেই হবে। তো এই দুটো শুধুমাত্র তৈরি করা হয়েছে এমন একটা ফান্ড ইন্ট্রোডিউস বা এমন একটা ফান্ড ড্রয়িংস দেখানোর জন্য যেই ফান্ড গুলো হচ্ছে লোন হিসেবে কোম্পানিকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উইথড্র করা হচ্ছে, ইনস্টলমেন্টের মাধ্যমে হোক বা মান্থলি ওয়েতে হোক তারা উইথড্র করে। সো ওই জিনিসটা ট্র্যাকে রাখার জন্য এই দুটো অ্যাকাউন্ট, তো এগুলো যদি দরকার না পড়ে অবশ্যই আমরা ডিলিট করে দিতে পারবো। এন্ড আপাতত এই কয়েকটা রাখি লায়াবিলিটিজ এর মধ্যে। তারপর আসে আমাদের এখানে কারেন্ট লায়াবিলিটিসটা হয়ে গেছে, এবার নন কারেন্টটা আছে। সো নন কারেন্টটা আমরা এখান থেকে নিয়ে নিব। নন কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট লায়াবিলিটিতে এখানে শুধুমাত্র আছে একটা লোন, লোনটা এখানে নন কারেন্ট লায়াবিলিটি। তারপর ব্যালেন্স শিটের মধ্যে আবারও আসছে আমাদের ইকুইটি, ইকুইটি টাইপ অফ অ্যাকাউন্টের মধ্যে এই তিনটা আছে। সো ইকুইটির আন্ডারে আমরা তিনটা দিব, ওনার্স ইকুইটি, অথবা শুধু ইকুইটি দিয়ে আমরা লিখতে পারি যে ওনার্স ইকুইটি। এটার আন্ডারে তিনটা হবে। সো এখানে যখন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে লায়াবিলিটিস সাইডটা, সো তখন আমাদের এখানে টোটাল লায়াবিলিটি নামে আমরা একটা সেল রাখতে পারি, যে টোটাল লায়াবিলিটিস। ঠিক আছে,
সো এখানে টোটাল লায়াবিলিটিসটার সেলটা হবে যে টোটালটা আমাদের এখানে দেখাবে। দেন আমাদের টোটাল ওনার্স ইকুইটি নামে একটা সেল রাখতে পারি, টোটাল ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। দেন লাস্টে যেটা হবে টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, রাইট? সো লায়াবিলিটি, তো এই হচ্ছে আমাদের টোটাল যে আমাদের ব্যালেন্স শিটটা তৈরি করা দরকার। এই হচ্ছে টোটাল ফরম্যাটটা, যেভাবে আমরা একটা সাইডে সব পার্টিকুলার্স মেনশন করে কি কি সেল লাগবে ওই সেল অনুযায়ী আমরা সাজাতে পারি, এবং তারপরে আমাদের এখানে ফর্মুলাটা অ্যাড করে দেন আমাদের ফরম্যাটটা কমপ্লিট করতে পারি। সো আমি জাস্ট এখানে ফর্মুলা অ্যাড করে নেই। তো ফার্স্ট অফ অল আমরা এখানে সেম ওয়েতে সামিফ ফাংশনটা ইউজ করবো, একই ফাংশন। সো একটা জাস্ট ফাংশন আমাদের মনে রাখতে হচ্ছে, মাল্টিপল ফাংশন মনে করে ওটাকে কমপ্লেক্স না করে আমি জাস্ট একটা ফাংশন এখানে দিয়ে ইজি মনে করেছি, যেটা অ্যাড করাটা ইজি। সো এটার ক্ষেত্রেও সেম, আমাদের ট্রায়াল ব্যালেন্স থেকে যেহেতু ব্যালেন্সটা নিচ্ছি, তো সেই কারণে রেঞ্জ হবে ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্টস এর নামগুলো। সো একদম যেভাবে আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি সেভাবে। সো দেন আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ব্যালেন্স শিটের অ্যাসেটস এর ঘরে যেহেতু নিচ্ছি, আচ্ছা আমি ভুল করে অ্যাসেটস এর ঘর নিয়েছি, আমার এখানে নিতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল এর ঘরটা, কারণ অ্যাসেটস এর ঘর আর কারেন্ট অ্যাসেট এর ঘর দরকার নাই। সো অ্যাকাউন্টস রিসিভেবল এর ঘরটা, আমি আবার এখানে আসি, সামিট ফাংশনে যাই, রেঞ্জ, রেঞ্জ হবে ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্টস এর নেমস, সো দেন রেঞ্জটা বেশি করে নিচ্ছি, 100 পর্যন্ত, এবং সেলগুলোকে লক করব। ঠিক আছে, এন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ব্যালেন্স শিটের অ্যাকাউন্টস রিসিভেবল যেটা প্রথম সেল, সেটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। সাম রেঞ্জটা আবারও হবে ট্রায়াল ব্যালেন্সের অ্যাডজাস্টেড ব্যালেন্সের ঘরটা। সো সবসময় আমরা অ্যাডজাস্টেড ব্যালেন্সের ঘরটা নিব, এন্ড খেয়াল রাখবো যেন অ্যাডজাস্টেড ব্যালেন্সের সবগুলোই যাতে পজিটিভ ফিগারে থাকে, কারণ আমরা জানি যে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট ওয়াইজ আমরা প্লাস মাইনাস করে নিব। সো ওইটার জন্য আমাদের এখানে পজিটিভ অ্যামাউন্ট থাকাটা জরুরি। তো সেলস গুলোকে লক করে দিব এন্ড একটু বেশি করে সেল নিয়ে নিব, নিচ্ছি। এবার এখানে ওকে দিয়ে দিচ্ছি। সো দেন আমাদের এখানে প্রত্যেকটা ব্যালেন্স চলে আসবে। সো আমি জাস্ট এখানে এতটুকু পর্যন্ত দিচ্ছি। আচ্ছা, এবার এখানে যে যেগুলোতে ব্যালেন্স আসছে, মেশিনারিজ আসছে, ওনার শেয়ার ক্যাপিটালে আসছে, আর ওনার্স ড্রয়িং এ আসছে। আচ্ছা, সো এখানে দেখেন ব্যালেন্স গুলো চলে আসছে, যেটা যেটা ব্যালেন্স আছে, যেগুলোর ঘরের আমাদের এখন পাশে ব্যালেন্স দরকার নাই সেগুলো আমরা এখান থেকে ক্লিয়ার কন্টেন্ট করে ডিলিট করে দিব, এগুলো দরকার নাই। তারপর এখানে যে ব্যালেন্স গুলো আছে টোটাল অ্যাসেটের ঘরে, এগুলো দরকার নাই। নিচের দিকে এই কারেন্ট লায়াবিলিটির ঘরে, নন কারেন্ট লায়াবিলিটির ঘরে দরকার নাই, টোটাল এগুলোর ঘরেও দরকার নাই। ইয়েস, সো এই কয়টা সেল আমাদের প্রয়োজন নাই, এখানে আমরা ক্লিয়ার কন্টেন্ট দিয়ে দিব। তো এখন যে বাকি সেলগুলোতে জিরো আছে, এগুলোতে আস্তে আস্তে ট্রানজাকশন দিতে থাকলে আমাদের এখানে আরো অ্যামাউন্ট অ্যাডজাস্ট হবে। সো এখানে যেটা করতে হবে, এবার আমাদের টোটাল গুলো বের করা লাগবে, আবার সেম প্রসেস। আর এই যে অফিস ইকুইপমেন্ট এবং কম্পিউটার ইকুইপমেন্ট, এগুলোর ক্ষেত্রে এখানেই আপনাদের ব্যালেন্স গুলো চলে আসবে। এখান থেকে যেটা করবেন যে এই পাশে সেই ব্যালেন্স গুলোর যে মাইনাস করার পর যে অ্যামাউন্ট থাকবে সেটা আপনারা এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে, প্রত্যেকটারই। তো সাপোজ আমাদের লেস অ্যাকাউন্টেড ডিপ্রিসিয়েশন হওয়ার পর যে অ্যামাউন্টটা, সেটা আমরা এই ঘরে দিব সাপোজ। সো আমি এখানে মেনশন করে দিই যে অ্যাসেটস গুলোর মধ্যে কারেন্ট অ্যাসেটের যেটা, সো কারেন্ট অ্যাসেটস গুলো টোটাল করে আমি এর পাশে রাখবো। তো আমি এখানে কারেন্ট অ্যাসেটস গুলো অল টোটাল করি, সাম। সো এই সামটা হয়েছে এই তিনটা মিলে, সো আমি জাস্ট এখান থেকে ক্রস করে এখানে দিয়ে দিচ্ছি সামটা।
এবার অফিস ইকুইপমেন্ট থেকে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হবে। সো দ্যাট মিনস আমাদের এই ঘরের মধ্যে সেই অ্যামাউন্টটা লাগবে। সো দিস অ্যামাউন্ট মাইনাস দিস অ্যামাউন্ট, এখানে হবে সেই অ্যামাউন্টটার টোটাল। তারপর আবারও এই সেম জিনিসটা হবে এটার সাথে। এখানে আমাদের কম্পিউটার ইকুইপমেন্টের থেকে কম্পিউটার ইকুইপমেন্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মাইনাস হয়ে যা পাবো সেটা এই ঘরে হবে। সো B15 থেকে B16টা মাইনাস হয়ে এই ঘরে অ্যামাউন্ট আসবে। এরপর আবার সেম, এখানেও সেম প্রসেসে হবে। তো আমরা জাস্ট সেম জিনিসটা এখানে কপি পেস্ট করে নেই। এটার ক্ষেত্রে হবে মেশিনারিজ মাইনাস লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, দিস ওয়ান। সো ইন টোটাল আমরা কত পাচ্ছি, এটা কিন্তু টোটাল অ্যাসেটের আন্ডারে আমরা সাম করে দিব, দ্যাটস ইট। সো এটা আমাদের ইজি করাটা, এন্ড সাম করে দিলে ইন টোটাল যা আসবে পুরাটাই এই টোটাল, এটা পুরাটাই আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট। জাস্ট এখানে কপি পেস্ট করে দিই, তো পুরোটাই সাম নিচ্ছে। সো এখানে এখন অ্যাডজাস্ট হলে অটোমেটিক্যালি এখানে সাম হয়ে চলে আসবে, এখানে অ্যাডজাস্টমেন্ট হলে অটোমেটিক্যালি ইকুয়েশন অনুযায়ী এখানে রেজাল্ট চলে আসবে, এর মন তারপর লাস্টে এসে সাম হবে। আবারও সেম, এখানেও আমাদের টোটাল যে লায়াবিলিটিস গুলো আছে এবং নন কারেন্ট লায়াবিলিটিস গুলো আছে, ইন টোটাল আমাদের এখানে যেহেতু প্লাস মাইনাসের কোনো বিষয় নাই, ডাইরেক্টলি সাম করে দিলেই হয়ে যাচ্ছে, টোটাল লায়াবিলিটি আমরা পেয়ে যাচ্ছি। সো সেই কারণে আমি এখানে টোটাল সাম করে দিচ্ছি। সো এই সবগুলো সেল অনুযায়ী সামটা হবে, আর সামটাকে নিয়ে যাব হচ্ছে এই পাশে। দ্যাটস ইট। সো অ্যাসেটস এর আন্ডারে আমরা এখানে দুইটা বটম লাইন দিব, আর লায়াবিলিটিস এর এখানে আপাতত কিছু দিব না, টোটাল লায়াবিলিটিস এন্ড ওনার ইকুইটি আন্ডারে এখানে দুটো লাইন দিব। সো টোটাল ওনার ইকুইটিটাও নিয়ে আসি, এখানে ইন টোটাল যা আসবে সাম করি, সাম করলাম, এই সামটাকে আবার আমরা ডানে নিয়ে আসবো। একবার আপনারা এই ফরম্যাটটা তৈরি করে ফেললে বারবার তখন অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার এই ফরম্যাট অনুযায়ী সব আপডেট হয়ে যাবে। সাম করে ফেলি, এবার ইন টোটাল এই যে আমাদের কত আসছে সেটা। সো এবিআইটিডিএ অনুযায়ী যখন আপনার এখানে টোটাল অ্যামাউন্টটা বসবে, সো যখন আমাদের এখানে রিটেন আর্নিংসটা আসবে এখানে সেই অ্যাডজাস্টমেন্টটা হবে এবং সে অনুযায়ী আমাদের এখানে ব্যালেন্সটা ম্যাচ হবে। সো যেহেতু আমাদের এখানে এখনো আর্নিংস আফটার ট্যাক্স এন্ড ডিভিডেন্ডটা হয় নাই, দ্যাটস ওয়াই এখানের সাথে ব্যালেন্সটা ওইটার সাথে ম্যাচ হচ্ছে না, এবং কিছু ব্যালেন্স আছে এদিক ওদিক, সেই কারণে এখানে ব্যালেন্সটা আসে নাই। তারপর এখানে যখন সবগুলো টাইপের ট্রানজাকশন আমরা ইনপুট করবো এবং মাসের শেষে ম্যাচ করতে চাবো, সে অনুযায়ী এখানে ডাটাটা আসবে। সো আমাদের ফরম্যাটটা আমরা রেডি করে ফেললাম, এবার রেগুলারলি যখন আপনারা এন্ট্রি দিবেন অবশ্যই সেই অনুযায়ী ব্যালেন্সটা আসবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা ব্যালেন্স এখানে মনে হয় আসে নাই, সেটা হচ্ছে এই যে কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা এই প্রথম দিকের ব্যালেন্স গুলো বাদ দিয়েছি, যে প্রথম দিকের অ্যাকাউন্টস গুলো আমি জাস্ট এই প্রথম তিনটা অ্যাকাউন্টস নিয়েছি, রাইট? আমাদের এই তিনটা ব্যালেন্স কিন্তু বাদ গিয়েছে, এখানে যেটা দেখলাম আমি ফরম্যাটের মধ্যে এই তিনটা ব্যালেন্স গুলো অ্যাড করি নাই। সো এটা মিলে যাওয়ার কথা, আমি এখানে অ্যাড করে ফেলি, ইনসার্ট। সো এবার সেম প্রসেস, সামটাতে এটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে দেই যে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত নিবে। আচ্ছা, এবার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, হ্যাঁ। তো এখানে আমরা এখানে কপি করি, এই কয়েকটা ব্যালেন্স শিটে এখানে নিয়ে আসি। এবার দেখেন এখানে সেল ওয়াইজ আমাদের ডাটা নিয়ে আসার সাথে সাথে এই অনুযায়ী ব্যালেন্স কিন্তু এখানে চলে আসছে, যেহেতু সাম ফাংশন দেওয়া ছিল। তো চলে আসছে, এখানে টোটালটা মিলে গেল এবং এখানে ওর 1,33,000 এর মতো চলে আসছে। এবার যদি আমাদের এখানে রিটেন আর্নিংস যেটা আছে আমাদের সেটাই আনি, সো সাপোজ এখানে আমাদের আছে 13,500। সো এই রিটেন আর্নিংস যদি এখানে আমরা নিয়ে আসি 13,500, দেখেন এখানে আমাদের অল্প কয়েকটা ভ্যালু এখানে আনম্যাচ আছে, 500 টাকার মতো। হ্যাঁ, সো এটার মধ্যে যাই হোক এই অনুযায়ী আমাদের এখানে ব্যালেন্সটা অ্যাডজাস্ট হবে।
দেন এখানে টোটাল লায়াবিলিটিস এর পরে জাস্ট আমি এখানে একটা ইয়ে দিব, বটম লাইন এন্ড টপ লাইন। আর টোটাল ইকুইটির জায়গাটাতে এখানে হচ্ছে টপ লাইন এন্ড বটম লাইন হবে, বাট এই নিচের যেই ব্যালেন্সটা সেটা নিচে ডাবল লাইন হবে। সো এই যে আমাদের ফরম্যাটটা তৈরি হয়ে গেল। এখন জাস্ট এখানে পাশে যে বর্ডার গুলো দেওয়া প্রয়োজন সে বর্ডার গুলো অ্যাডজাস্ট করে দিব। আমি আউটসাইড বর্ডার গুলো দিচ্ছি এখানে, total amount outside border, this one also outside border, and পুরোটা নিয়ে একটা বর্ডার দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের যেই সেলগুলো যেভাবে সাজানো দরকার আমরা সেভাবে সাজিয়ে ফেললাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করবেন ফরম্যাটটা। এন্ড আজকের ক্লাসে সবগুলো সেলের যে ফরম্যাট গুলো সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। এবার চলে আসি আমরা প্রথম দিকে, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস এর সেলটা। চার্ট অফ অ্যাকাউন্টস এর যে ব্যালেন্সটা আছে, এতক্ষণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ব্যালেন্সটা আমরা নিতে পারবো। এই যে অ্যাডজাস্টেড ব্যালেন্স আছে, এই অ্যাডজাস্টেড ব্যালেন্সটাতে যেই আপনারা সামিফ ফাংশন ইউজ করে আমরা এখানে করেছি না, তো সামিফ ফাংশনটা ইউজ করে যেই ব্যালেন্সটা আমরা পাচ্ছি এই ব্যালেন্সটাতেই আমরা আসলে পরবর্তীতে এই ব্যালেন্সটা এখান থেকে নিয়ে নিব। জাস্ট আমি এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস এর ব্যালেন্সটা যাতে অটো আপডেট হয় সেটার জন্য একই প্রসেস মেনশন করব, সামি ফাংশন ইউজ করব। এই যে রেঞ্জ, আবারও চলে আসলাম ট্রায়াল ব্যালেন্সে, এগুলো সব অ্যাকাউন্টস হবে আমাদের রেঞ্জ। ক্রাইটেরিয়া হবে চার্ট অফ অ্যাকাউন্টস, দিস টাইম চার্ট অফ অ্যাকাউন্টস এর এই অ্যাকাউন্ট নেম হবে ক্রাইটেরিয়া, বিকজ অ্যাকাউন্ট নেমটা আমরা ট্রায়াল ব্যালেন্সে গিয়ে সার্চ করছি। অ্যাকাউন্ট নেম হবে ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জটা হবে ট্রায়াল ব্যালেন্সে এসে এই যে অ্যাডজাস্টেড নরমাল ব্যালেন্সটা নিবেন। চার্ট অফ অ্যাকাউন্টস এর জায়গায় নরমাল ব্যালেন্সটা এই জন্য নিব কারণ এখানে যেগুলাতে মাইনাস ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স সেগুলোতে দেখা যায়। তো এই কারণে চার্ট অফ অ্যাকাউন্টস এর জায়গায় আমরা নরমাল ব্যালেন্সটাই নিব, ট্রায়াল ব্যালেন্সের নরমাল ব্যালেন্স যেটা আসে সেটাই। এন্ড এই ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্স এন্ড অ্যাকাউন্টস এই দুটার ক্ষেত্রে আমরা যে সেলগুলোকে লক করে দিব। বেশি করে সেল নিয়ে নিচ্ছি, 100 পর্যন্ত সেল নিয়ে নিচ্ছি। যদি চার্ট অফ অ্যাকাউন্টস বেড়ে যায়, ট্রায়াল ব্যালেন্স বেড়ে যায়, যাতে ওই অনুযায়ী ব্যালেন্স চলে আসে। এই তো আমাদের ব্যালেন্স চলে আসলো। এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি। এই যে প্রত্যেকটা অ্যাকাউন্টস ওয়াইজ এখন যা যা ব্যালেন্স আমাদের ব্যালেন্স শিটের ইনকাম স্টেটমেন্টে আছে, ট্রায়াল আছে, সবই আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে দেখা যাচ্ছে। এবং আপনারা যে কোনো সময় এই চার্ট অফ অ্যাকাউন্টসটা অনেক সময় ইনভেস্টরদের প্রয়োজনে হোক বা কোম্পানির ওনার্সদের প্রয়োজনে হোক, তখন দেখা যায় আমাদের অনেক সময় প্রিন্ট আউট করে দেখাতে হয় বা দেখা যায় যে আমাদের কি কি অ্যাকাউন্টস আমরা পারফর্ম করি সেগুলো নিয়ে কথাবার্তা হয়। তো ওই সময় আপনারা চার্ট অফ অ্যাকাউন্টসটা ডাইরেক্টলি প্রিন্ট আউট করলে অ্যাকাউন্টস এর পাশে ব্যালেন্স গুলোর মাধ্যমে যে কেউ বুঝতে পারবে যে কি পরিমাণে আমাদের আসলে লেনদেন হচ্ছে বা ক্যাশ ইনফ্লোসটা কেমন, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। এবং সেটার মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো যে এই কোম্পানিটার ভ্যালিডিটিটা কিরকম, কোম্পানিটা কিরকম পারফর্ম করছে, এটা বোঝা যায়। তো ইনভেস্টরসরা এটাই দেখতে চায়, মূলত ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট এটা দেখতে চায়। এবং অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র অ্যাকাউন্টস গুলো দেখেই তারা আইডেন্টিফাই করতে পারে, ডিসিশন মেকিং করতে পারে। সো এইটার জন্যই মূলত আমি এখানে ব্যালেন্সটা রেখেছিলাম। ওকে, সো আমি আজকের এক্সেল শিটটা সেভ করে নেই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আপনাদের সাথে এই শিটটার পাশাপাশি আমাদের যে ফ্রেশ শিটটা আসে, যেটা আমরা আগেই তৈরি করেছিলাম আমি আপনাদের জন্য, সো এইটা আগে থেকে তৈরি করো ফ্রেশ শিট, যেটার মধ্যে এন্ট্রি দেওয়া আছে কিছু কিছু স্যাম্পল এন্ট্রি। সো এরকম ভাবে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এন্ড আপনারা আমি যেভাবে ধাপে ধাপে একটা একটা করে শিট তৈরি করে দেখালাম, জাস্ট এভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে তৈরি করা শুরু করবেন। দেখবেন যে ফরম্যাট একবার ক্রিয়েশন হয়ে গেলে পরবর্তীতে জাস্ট যেটা করতে হবে, আপনারা যখন নতুন টেমপ্লেট, সাপোজ নতুন মাসে যাচ্ছেন, সাপোজ ডিসেম্বরে, তো এটা তো নভেম্বরের জন্য তৈরি করেছি তাই না? তো পরবর্তীতে যেটা করতে হবে
এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি তৈরি করেছি সাপোজ দিস শিট ফর নভেম্বর। সো এটার ক্ষেত্রে কি করব তখন আমরা, আচ্ছা আমি আরেকবার একটু চেক করি আমার সেভ হয়েছে। সো ডেস্কটপে সেভ হওয়ার কথা। আচ্ছা, তো এই যে এই শীটটা যেটা সেভ হয়েছে, সাপোজ আমরা এই শীটটা হচ্ছে আমাদের সাপোজ নভেম্বরের টেমপ্লেট। ওকে, সো আমি এখানে মেনশন করি যে অ্যাকাউন্টিং সাইকেল নভেম্বর 90 ব্যাচ। তো এইটা সাপোজ আমাদের এই শীটটা, রাইট? সো আমরা যখন ডিসেম্বরে যাব তখন যেটা করতে পারি, ইজিলি আমরা এই শীটটাকে কপি পেস্ট করতে পারি। সো আমি জাস্ট একটু পর্যন্ত সেভ করেছি, যেহেতু ট্রাই এগেইন দেই, নামটা চেঞ্জ হলো। এবার জাস্ট এটা করবেন যে এই শীটটাকেই আপনারা কপি এন্ড পেস্ট করবেন, দ্যাটস ইট। সো এখানে জাস্ট কপি এন্ড পেস্ট করার পরে এইখানে যে কপিটা আমাদের হলো নতুন, এটা আমাদের ডিসেম্বরের জন্য আমরা করব, তাই না? সো যেটা করবেন পরবর্তীতে এই শীটটাতে জাস্ট ঢুকবেন, এন্ড যেহেতু এই সব কিছু জার্নালের সাথেই কানেক্টেড, সো যেটা করবেন এই জার্নালে যতগুলো ট্রানজাকশন আছে আপনারা জাস্ট এই গুলোকে কি করবেন, ধরে ফরম্যাটটা রেখে দিবেন। ফরম্যাটটা রেখে দিবেন, এখানে ডাটা লিস্ট সবকিছু থাকবে। শুধুমাত্র রাইট ক্লিক করে কি করবেন, ক্লিয়ার কন্টেন্টস করবেন। দেখেন ক্লিয়ার কন্টেন্টস করলেও কিন্তু আমাদের লিস্ট গুলা থেকে যাচ্ছে, আমাদের যে অ্যামাউন্টের সেল ওয়াইজ ফরম্যাটিং থেকে যাচ্ছে। আমরা যা কিছু এখানে টাইপ করব সেই অনুযায়ী আমাদের ট্রায়াল ব্যালেন্স আপডেট হবে। আমাদের ট্রায়াল ব্যালেন্স এখন দেখেন 0 হয়ে আছে। ইনকাম স্টেটমেন্টে দেখতে পাই আমরা, যদি ইনকাম স্টেটমেন্ট টোটালি 0 সব ঘর, ব্যালেন্স শিট টোটালি 0 সব ঘর, ইভেন চার্ট অফ অ্যাকাউন্টসও যেহেতু ওটার সাথেই কানেক্টেড ট্রায়াল ব্যালেন্সের সাথে, সো দ্যাট মিনস অল আর 0, রাইট? সো যখনই আমরা নতুন এন্ট্রি দেওয়া শুরু করব জার্নালে এসে ডিসেম্বরের জন্য, তখন খুব সুন্দরভাবে সেই অনুযায়ী আমাদের অ্যাকাউন্টসে ব্যালেন্স চলে আসবে। সবাই বুঝতে পেরেছেন? সো ইট ইজ একবার ক্রিয়েশনের প্রসেস এন্ড পরবর্তীতে জাস্ট মেইনটেনেন্স। কার কোনো কোশ্চেন আছে? আমাকে একটু জানাবেন আর কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, সো আজকে ক্লাসে যেহেতু আমরা কমপ্লিট করলাম, আমি আজকে ক্লাসে এটুকু পর্যন্ত রাখছি। আর এখানে একটা স্টেটমেন্ট যেটা আমি অ্যাড করি নাই, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো নেক্সট ক্লাসে প্রথমেই আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করব, ইন ডিটেলসে দেখবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি কি ধরনের হয়ে থাকে। এর পাশাপাশি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কোন ধরনের কোম্পানির জন্য কি ধরনের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করলে ভালো, এন্ড এর পাশাপাশি আমরা শিখবো যে কিভাবে আমরা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি কি ধরনের অ্যানালাইসিস করতে পারি এবং অ্যানালাইসিস গুলো কিভাবে করা হয়। সো এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করবো নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল পার্টের লাস্ট ক্লাস, সো আপনারা চেষ্টা করবেন যেই কোশ্চেন গুলো আপনাদের কাছে আছে, আপনারা যারা এতদিন নোট নিয়েছেন বা যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করার কথা, অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। যেগুলো ক্লাসে ডিসকাস করা হয়ে যাচ্ছে সেগুলো সেই সময়ই আমরা ডিসকাস করে ফেলবো। আর যেগুলোর ক্ষেত্রে মনে হবে যে আপনাদেরকে রিসোর্স দেওয়া প্রয়োজন, সেগুলো আমি ক্লাসের শেষে কালকে অনেকগুলো রিসোর্স আপনাদেরকে প্রোভাইড করব। তো সেই এক্সট্রা রিসোর্স গুলোর সাথে আমি সেই কোশ্চেন গুলোর সলিউশনও দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, চেঞ্জেস ইন ওনার সিকিউরিটি এটা তো দেখাবেন। চেঞ্জেস ইন ওর সিকিউরিটি, ইয়েস অফ কোর্স। সো এগুলো বাকি যে স্টেটমেন্ট দুটো আছে সেই দুটো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। ইয়েস, ঠিক আছে। ওকে গাইস, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।